করতে বাধ্য হয়েছি ঠিকই, কিন্তু আপনি আমার থেকে কোনো রূপ বউ সেবা পাবেন এমন আশা রাখিয়েন না। আর না আমার উপর নিজের স্বামীর অধিকার খাটাতে আসবেন, নয়তো আপনার বিরুদ্ধে এমন ওটি বাকি জীবন কেটে যাবে। বাসার ঘরে প্রবেশ করে রুমের দরজা লক করতে না করতেই বিছানার বধূরূপে সেজে বসে থাকা নিজের সদ্য বিবাহিত বউয়ের মুখে এইরূপ কথা শুনে জাঙ্কুকের ভুরু যুগল কিঞ্চিত কুঁচকে এলো। জাঙ্কুক বিছানার কাছে এসে দাঁড়িয়ে বলল, বয়স কত তোমার? একজনের নামে মামলা সাজাতে গেলে ঠিক যে পরিমাণ মাথা খাটাতে হয় সেই পরিমাণ এনার্জি বা জ্ঞান তোমার মাঝে আছে বলে আমার মনে হয় না। আমার বয়স 23 বছর 3 মাস 16 দিন চলছে, এখনো পুরোপুরি জ্ঞান অর্জন করতে পারিনি। তবে ভবিষ্যতে অনেক বড় লয়ার হওয়ার ইচ্ছে আছে। অসহায় গরিব যারা বড়লোক অন্যায়কারীদের অত্যাচারের শিকার হয়েও টাকা ও ক্ষমতার অভাবে ন্যায় বিচার পান না, আমি তাদের জন্য লড়াই করব। তাদের ন্যায় বিচার পাইয়ে দেওয়ার সর্বোচ্চ চেষ্টা করব। বিয়ের আগে তোমাকে কেউ বলেনি তোমার বিয়ে বিশিষ্ট ক্রিমিনাল লয়ার জিওং জাঙ্কুকের সাথে হতে চলেছে? তে অবাক দৃষ্টিতে জাঙ্কুকের দিকে তাকিয়ে বলল, ক্রিমিনাল লয়ার মানে? সামান্য ক্রিমিনাল লয়ার মানে জানো না? আর হতে চাও জনদরদি লয়ার? অর্থ জানি আমি। ক্রিমিনাল লয়ার তো তাদেরকেই বলা হয় যারা অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করে না, বরং অন্যায়কারীকে সঙ্গ দেয়, তাদের করা অন্যায়গুলোকে ধামাচাপা দেয়। আর ন্যায় বিচার পাওয়ার আশায় যারা নিজেদের শেষ সম্বল বসত ভিটেটুকু কেস লড়াইয়ের পেছনে খুঁটিয়ে বসে শেষ পর্যন্ত তাদের আর ন্যায় বিচার পাওয়া হয় না। আপনাদের মধ্যে পেশার মানুষরূপী তেরের কথা শুনে জাঙ্কুক সোজা হয়ে দাঁড়িয়ে শব্দ করে হাসতে শুরু করলো। জাঙ্কুকের হাসি এই মুহূর্তে তের কাছে পৃথিবীর ভিতর সবচেয়ে বিষাক্ত কিছু মনে হচ্ছে। তের চোখে মুখে জাঙ্কুকের জন্য ফুটে ওঠা আরো কয়েক গুণ বেড়ে গেল। পরক্ষণে জাঙ্কুক হাসি থামিয়ে বলল, তোমার আর আমার মাঝে থাকা পার্থক্যটা ঠিক দিন আর রাতের মাঝে থাকা পার্থক্যের মতো দাঁড়ালো। তুমি স্বপ্ন দেখছো মহান লয়ার হওয়ার, আর আমি তো পূর্ব থেকে একজন ক্রিমিনাল লয়ার। তোমার সাথে আমার টক্করটা কিন্তু দারুণ হবে যদি কখনো সত্যি তুমি বাদীর হয়ে লড়াই করো। বেশি খুশি হবেন না, কারণ সত্যর জয় সর্বদাই হয়। কোথায়? আমি তো হতে দেখলাম না এ পর্যন্ত। 100 এর কাছাকাছি কেস লড়াই হয়ে গিয়েছে আমার ইতিমধ্যে। আর তুমি শুনলে হয়রান হবে যে আজ পর্যন্ত এমন কোনো লয়ার আসেনি যে আমাকে হারিয়ে নিচে যেতে পেরেছিল। অন্যায়কে প্রশ্রয় দিতে দিতে, অন্যায়কারীকে সাজা পাওয়ার হাত থেকে বাঁচাতে বাঁচাতে আপনার ভেতর যে অহংকারের সৃষ্টি হয়েছে, একদিন সেই অহংকারই হবে আপনার পতনের মূল। সেই দিনটি খুব বেশি দূরে নেই। কে ঘটাবে সেই পতন? তুমি? আল্লাহ আছেন, যে গরিব অসহায় মানুষদের সাথে হওয়া অন্যায়ের ন্যায় বিচার আপনার জন্য তারা পাননি, পাচ্ছেন না। তাদের চোখ থেকে পড়া প্রত্যেক ফোঁটা অশ্রু আপনার উপর আল্লাহর হয়তো আমাকে আল্লাহ আপনাকে ধ্বংস করার জন্য ওসিলা হিসাবে আপনার জীবনে পাঠিয়েছেন। এই বলে তের আগে বিছানা থেকে নেমে ওয়াশরুমের উদ্দেশ্যে পা বাড়াতে নিলে জাঙ্কুক তের ডান হাতের উপরিভাগের মাংসপেশি ধরে ওকে টেনে নিজের একেবারে সন্নিকটে নিয়ে এলো। তের হাতটা ওর কোমরের সাথে মুড়িয়ে ধরলো। তে নিজেকে ছাড়ানোর চেষ্টা করতে করতে বলল, আপনাকে মানা করেছিলাম না আমায় স্পর্শ করবেন না? তারপর আমাকে সাহস হলো কি করে আপনার? তোমার থেকে গুণে গুণে 7 বছর 1 মাস 26 দিনের বড় আমি, আবার হয় তোমার বৈধ স্বামী। আর তুমি কিনা বিয়ের প্রথম রাতেই স্বামীর কথা বলছো। এত তেজ এইটুকু ফিলফিলে শরীরের ভিতর কিভাবে আসে? আপনার সাথে তৈরি হওয়া এই সম্পর্কের ইতিও আমি খুব তাড়াতাড়ি টানার ব্যবস্থা করব। আর বাবার সাথে আমার এই নিয়ে অনেক বড় বোঝাপড়া করার বাকি আছে। একজন মানুষ সে হাতে তিনি কি বুঝে নিজের মেয়েকে তুলে দিলেন সেটা আমিও জানতে চাই। ক্রিমিনাল লয়ার জিওং জাঙ্কুকের সাথে লড়াই করতে আসা কোনো মানুষের অস্তিত্ব এই পৃথিবীর বুকে স্থায়ী হয়নি, ভবিষ্যতেও হবে না। সেখানে ঘরের বউও যদি পড়ে সেই সব মানুষের তালিকায়, তাহলে তো গুম করে দেওয়া যায় না, বরং তাকে ভালোবেসে নিজের মনের মতো বানিয়ে নিতে হয়। আপনার মতো মুখে ভালোবাসার মতো পবিত্র শব্দটা মানায় না। আর আপনি ভাবলেন কি করে আপনি ভালোবাসা দেখাতে আসবেন আর আমি তার সাদরে গ্রহণ করব? তুমি সাদরে গ্রহণ করবে নাকি সেটা দেখার মতো সময় বা ইচ্ছে কোনোটাই আমার নেই। বিয়ে করেছি মানে তোমায় স্পর্শ করার অধিকার আমার আছে। আমি তো আজকের এই সুন্দর রাতটাকে
কিছুতেই নষ্ট হতে দিব না। সো প্রিপেয়ার ইয়োরসেলফ মেন্টালি টু এন্ডিওর মাই, মানে নিজেকে প্রস্তুত করো আমার রোমান্টিক সহ্য করার জন্য। এই বলে জাংকুক চট করে তেকে পাজা করে তুলে নিল। তে হাত পা ছুটতে ছুটতে বলল, আমি কিন্তু এবার চিৎকার করব। চিৎকার করলে উল্টো তোমারই মান সম্মানের দফারফা হয়ে যাবে সুইটহার্ট। তুমি কি জানো না আজ আমাদের বাসর রাত? স্বামীর দুষ্ট মিষ্টি না পেরে কেবল স্ত্রী চিৎকার করে। বাইরে থাকা প্রত্যেকটা মানুষ যাদের কান পর্যন্ত তোমার চিৎকার পৌঁছাবে সবাই এটাই ভাববে। তে নিজের মুখ অন্য পাশে ঘুরিয়ে নিল। জাংকুক তের থুতনি ধরে ওর মুখটা নিজের মুখে সোজাসুজি করে বলল, নজর সরিয়ে মুখ লুকিয়ে, আজ বাঁচতে পারবে না তুমি আমার হাত থেকে। কি যেন বলেছিলে একটু আগে? খুব তাড়াতাড়ি এই সম্পর্কের ইতি টানার ব্যবস্থা করবে তুমি। ওটা তো হতে দেওয়া যাবে না। তাই তোমার শরীরে প্রতিটি লোমকূপে আমার বসানোটা ভীষণ জরুরি হয়ে দাঁড়িয়েছে। তে কিছু বলতে দিবে তার পূর্বেই জাংকুক তের উষ্টের ভাঁজে নিজের উষ্ট ডুবিয়ে দিল। তে নিজেকে ছাড়ানোর জন্য হাত দিয়ে জাংকুকের বুকের উপর প্রেসার দিতে গেলে জাংকুক তের দু হাত নিজের এক হাতের মাঝে নিয়ে ওর মাথার উপরে বিছানার সাথে শক্তভাবে চেপে ধরল। অতঃপর তে নিজের পা দ্বারা প্রতিহত করার চেষ্টা করলে জাংকুকের নিজের শরীরের সম্পূর্ণ ভর তের উপর ছেড়ে দিল। আস্তে আস্তে জাংকুকের প্রতিটি স্পর্শ গাঢ় থেকে আরো গাঢ় হতে শুরু করলো। শত চেষ্টা করেও জাংকুকের হাত থেকে মাঝরাতে নিস্তব্ধতা ভেঙে তের কান্নার শব্দ ছড়িয়ে পড়েছে ঘর জুড়ে। সাদা চাদরের আড়ালে নিজেকে ঢেকে গুটিসুটি হয়ে বিছানায় বসে হাঁটুতে মুখ গুজে কাঁদছে তে। বেলকনিতে রেলিং এর পাশে দাঁড়িয়ে আঙুলে ধরা সিগারেটটা ঠোঁটের ভাঁজে নিয়ে একটু পরপর টান দিচ্ছে আর বাতাসে ধোঁয়া ছাড়ছে জাংকুক। জাংকুকের দৃষ্টি স্থির তের দিকে। অতঃপর রুমের ভিতরে প্রবেশ করে তের পাশে এসে দাঁড়িয়ে বলল, একদিনই কান্না করে চোখের সব পানি শেষ করলে এরপর যখন তোমায় ভালোবাসতে যাব তখন তো আর চোখের কোণে সুখের পানি জমতে দেখার ভাগ্য আমার হবে না। আপনি আমার সাথে যেটা করেছেন সেটা মূলত বলা হয়। একজন নারী চাইলে তার স্বামীর বিরুদ্ধে এই জুলুমের জন্য কেসও করতে পারবে। আপনি তো আজ আমায় বৈধভাবে করেছেন। আমি আপনাকে এত সহজে এটা মাথায় রাখবেন তুমি আবারও ভুলে গিয়েছো? তুমি কার নামে কেস করার চিন্তা করেছো সুইটহার্ট? বিষয় নিয়ে আমি 50টা কেস লড়েছি আর সেই 50টাতেই আমি নিখুঁত পরিকল্পনা সাজিয়েছিলাম যার বর্ণনা শুনলে তোমার মাথা কাজ করা বন্ধ করে দিবে। কেস কেস খেলার চিন্তা বাদ দাও। নতুন বিয়ে হয়েছে, হ্যান্ডসাম রোমান্টিক বর পেয়েছো, ব্যাস সব সময় নিজে হাসি খুশি থাকো আর বরকে বাধা না দিয়ে তাকেও খুশি রাখো। তের আগে দু হাতে জাংকুকের বুকের উপর প্রেসার দিয়ে জাংকুকে সরানোর জন্য উদ্যত হলে জাংকুক তের হাত দুটো ধরে ওকে টান দিয়ে নিজের অনেকটা কাছে নিয়ে আনলো। ফলস্বরূপ তের শরীর ঢেকে রাখা শুভ্র রঙা চাদরটা ওর কাঁধ থেকে নেমে অংশ দৃশ্যমান হলো। জাংকুকের দৃষ্টি তের সেই দৃশ্যমান অংশে স্থির হলো। জাংকুকের কেমন মাতাল মাতাল অনুভূতি হতে শুরু করলো। এইদিকে তে মুসরামুসি করতে করতে বলতে লাগলো, ছাড়ুন আমার হাত। আপনার মতো কোনো দিন কোনো নারী হাসি খুশি থাকতে পারবে না। আপনার সাথে আমি সংসার। তে পুরো কথা শেষ করতে পারলো না। জাংকুক আবারও ডুবে গেল তের উষ্টের মাঝে। তে যেমন ছটফট করছে নিজেকে ছাড়াতে, তেমনই জাংকুকের আচরণ আরো মাতালময় হচ্ছে। মিনিট 5 পর জাংকুক তের ঠোঁটের ভাঁজ থেকে নীতি তে জাংকুকের বুকের উপর। জাংকুক হেসে তৎক্ষণাৎ তেকে চাদর জড়ানো অবস্থায় পাজায় কোলে তুলে নিয়ে ওয়াশরুমের দিকে অগ্রসর হতে শুরু করলো। তে নিজের হাত পা ছুটতে ছুটতে বলল, আমি আপনাকে বলবো, আমাকে নামান বলছি। আপনার স্পর্শে আমার করে আমি আপনাকে। জাংকুক তের কোনো কথা শুনে না, সোজা ওয়াশরুমের ভিতরে প্রবেশ করে ঝর্ণার নিচে এনে দাঁড় করালো। তে চলে আসার জন্য উদ্যত হতে জাংকুক ঝর্ণাটা ছেড়ে দিয়ে ওর পিঠটা দেয়ালের সাথে ঠেকিয়ে ওকে নিজের বানিয়ে নিয়ে ওর দিকে খানিকটা ঝুঁকে বলল, তোমার এই নেশা মাখানো আমার ক্ষণিক পরপরই মাতাল করে দিচ্ছে। মাতালের মাথার ঠিক থাকে না, তারা কারো শাসন বারণ শোনে না। আমি এখন আর বোঝার মতো অবস্থা নেই সুইটহার্ট।
আই নিড ইউ অন মোর টাইম ভেরি ব্যাডলি, প্লিজ ডোন্ট ডিস্টার্ব মি। আমার তোমাকে আরও একবার খুব দরকার, দয়া করে আমাকে বিরক্ত করো না। এই বলে জাঙ্কুক এক টানে তে শৈলের সাথে জড়িয়ে থাকা ভিজে চাদরখানা সরিয়ে ফেলল। তে দু হাতে নিজের লজ্জা নিবারণের বৃথা চেষ্টা করে বলল, খুব খারাপ হয়ে যাচ্ছে কিন্তু। তে পুরো কথা শেষ করতে পারল না। জাঙ্কুক তের কোমর জড়িয়ে ওর গলায় মুখ ডুবিয়ে আছে। ঝর্ণার পানিগুলো তের মাথা থেকে মুখ অব্দি বেয়ে গলায় এসে পড়ছে। জাঙ্কুক সেই পানির স্বাদে গ্রহণ করছে। তে খুব শক্ত করে এক হাত দিয়ে জাঙ্কুকের মাথার চুলগুলো খামচে ধরেছে, অন্য হাত জাঙ্কুকের পিঠে, যেন জাঙ্কুক ওকে ছেড়ে দেয়। কিন্তু এই সময়ে এই যন্ত্রণা জাঙ্কুককে কাবু করতে পারছে না। সে নিজের সুইটহার্টের মাঝে নিজেকে ডুবিয়ে নিয়েছে পুরোপুরি। সকালবেলা দরজার কড়া নাড়ার শব্দে ঘুম ভেঙে গিয়েছে তের। চোখ মিলে তাকাতেই নিজেকে জাঙ্কুকের বুকের মাঝে আষ্টে পিষ্টে জড়ানো অবস্থায় আবিষ্কার করলো। তের স্মরণ হলো গত রাতে তার সাথে পরপর ঘটে যাওয়া সকল ঘটনার কথা। তে নিজেকে ছাড়ানোর চেষ্টা করলে জাঙ্কুক ঘুমন্ত অবস্থাতেই আরও গভীরভাবে তেকে নিজের সাথে জড়িয়ে নিল। তে কিছু একটা ভেবে বিড়বিড় করে বলল, খুব শখ না আমাকে বুকের মাঝে নিয়ে ঘুমানোর আরাম বের করছি, ভণ্ড পুরুষ কোথাকার। এই বলে তে জাঙ্কুকের বুকে খুব জোরে একটা চিমটি কাটলো। জাঙ্কুক অত্যধিক ব্যথা অনুভব হতেই সে তেকে ছেড়ে দিল আর ঘুম ছুটে গিয়েছে তার। অবস্থা থেকে উঠে বসলো। তে চট করেই বিছানা থেকে নেমে দাঁড়ালো। মাত্র কয়েক ঘন্টা ঘুমিয়েছি, এইটুকু সময়ের মাঝে আমার আদরগুলোকে মিস করছিলে সুইটহার্ট। মুখ ফুটে বললেই পারতে, সকাল সকাল তোমার আবদার এই হ্যান্ডসাম বর ফেলতো না, বরং সাদরে গ্রহণ করে নিত। জাঙ্কুকের এর কথা শুনে তের হাসি থেমে গেল। চোখ ছোট ছোট করে জাঙ্কুকের দিকে তাকিয়ে ওর বলা কথাগুলোর মানে বোঝার চেষ্টা করলো। ফুসফিটি দরজার দিকে ছুট লাগালো, গিয়ে সাথে সাথে দরজাটা খুলে দিল আর খুলেই দেখতে পেল রোজিকে। এই রোজি হচ্ছে জাঙ্কুকের ছোট বোন, অর্থাৎ তের ননদ। নাস্তা রেডি করে রেখেছি, আম্মু সুস্থ থাকতে নিজ হাতে তোমাকে খাইয়ে দিত ভাবি। পেছন থেকে জাঙ্কুক ভাবলেশহীন ভঙ্গিতে বলল, তোর কি মনে হয় আমি তোর ভাবিকে সারা রাত কিছু না খাইয়ে রেখেছিলাম? যা খাইয়েছি তাতে এত সকাল সকাল বাড়তি খাবার খাওয়ার জন্য ক্ষুধা লেগেছে বলে তো মনে হয় না। কয়েক সেকেন্ড লেগে যায় জাঙ্কুকের কথাগুলো বুঝতে। তৎক্ষণাৎ তে রুমের বাইরে এসে দরজাটা শব্দ করে বন্ধ করে দিল। রোজি চমকালো, এভাবে দরজা বন্ধ করলে কেন ভাবি? ভাইয়া কি বললো সেটাই তো বুঝলাম না। দাঁড়াও, তুমি জিজ্ঞাসা করছি আমি। আরে ছাড়ো তুমি ওনার কথা, কিছু জিজ্ঞাসা করতে হবে না। চলো আমাকে নিচে নিয়ে যাবে, খাবো আমি, ক্ষুধা লেগেছে আমার। তে সকালের নাস্তা রোজির সাথে শেষ করার পর জাঙ্কুকের মায়ের রুমে যায়। কিছুক্ষণ সেখানে কথোপকথন হয় তাদের মাঝে। এইদিকে অনেক সময় ধরে জাঙ্কুক ফ্রেশ হয়ে রুমের মেঝেতে পায়চারি করছে আর একটু পর পর দরজার দিকে লক্ষ্য করছে। পরপরই বিরক্তির স্বরে বলে উঠল, বিয়ের আগে ভাবতাম বিয়ের পর বউ আমায় গোসলের সময় টাওয়াল বাড়িয়ে দেবে, গোসল সেরে বের হওয়ার পর বিছানার উপর আয়রন করা জামা কাপড় রেডি করা দেখবো, এরপর আদর করে নাস্তা করার জন্য ডাকবে। কিন্তু না, এসব স্বপ্ন আমার স্বপ্নই রয়ে গেল। জাঙ্কুকের কথা শেষ হতে না হতেই তে রুমে প্রবেশ করলো। আলমারি খুলে নিজের হাত ব্যাগটা বের করলো, অতঃপর ফোন, চার্জার আরো প্রয়োজনীয় কিছু জিনিসপত্র ব্যাগে ঢুকাতে শুরু করলো। কোথায় যাওয়ার প্রস্তুতি নেওয়া হচ্ছে? তে ব্যাগটা কাঁধে নিয়ে দরজার দিকে অগ্রসর হতে হতে বলল, কোথায় যাব, কি করব সেসবের কৈফিয়ত আপনাকে দেওয়ার প্রয়োজন আমি মনে করি না। জাঙ্কুক তের হাত ধরে হ্যাঁচকা টান দিয়ে ওকে নিজের বুকে এনে ফেললো। জাঙ্কুকের আসম্মিক এমন কাজে তে কিছুটা ভয় পেয়ে যায়। দু চোখ বুঝে নিয়েছে সে। জাঙ্কুক দাঁতে দাঁত চেপে বলল, বিবাহিত তুমি, তোমার স্বামী এখনো বেঁচে আছে, আর বর্তমানে তোমার গার্জিয়ান তোমার স্বামী, অর্থাৎ এই জীবন জাঙ্কুকের পারমিশন ব্যতীত ঘরের বাইরে এক পাও রাখতে পারবে না তুমি। তে চোখ মেলে তাকালো জাঙ্কুকের দিকে। কিসের স্বামী? আমি গতকালই আপনাকে বলেছি না আমি আপনাকে আমার স্বামী হিসেবে মানি না, আর না আপনি আমার উপর স্ত্রীর অধিকার। তে পুরো কথা শেষ করার পূর্বেই জাঙ্কুক তের হাত ছেড়ে ওর ধরল। তে নিজেকে ছাড়ানোর জন্য কেবল ছটফট করছে। তুমি হয়তো ভুলে গিয়েছো আমি তোমার উপর স্বামীর আসল অধিকার ইতিমধ্যে খাটিয়ে ফেলেছি, সেটাও শুধু একবার না
পরপর 2বার। তোমার এই প্রতিটি জায়গায় আমার ঠোঁটের স্টাম্প বসানো রয়েছে। আপনি শুধু কাপ নন, আপনি একজন পুরুষও। ছাড়ো নামায়। জাংকুকের হাতের বাঁধন ঢিলে হলো। তে নিজেকে ছাড়িয়ে রুম থেকে বেরিয়ে গেল। জাংকুক তের যাওয়ার পানে তাকিয়ে বলল, জীবনে কিসে জিতে গিয়ে বহু মানুষের মুখে নিজেকে বলেও সম্বোধিত হতে শুনেছি। তখন এমন নাম শুনে কেবল হেসেছিলাম, কিন্তু আজ নিজের বউয়ের মুখে নিজেকে নামে সম্বোধিত হতে দেখে অন্তরে এত জ্বালা অনুভূতি হচ্ছে কেন? বাস স্ট্যান্ডে এসে বাসের জন্য দাঁড়িয়ে আছে তে। অনেক সময় পেরিয়ে গেছে, বাস আসার কোনো নামগন্ধও নেই। সেই সময় তের সামনে এসে গাড়ি দাঁড় করালো জাংকুক। গাড়িতে এসে বসো, যেখানে যাবে আমি ছেড়ে দিব তোমায়। তে ভুরু কুঁচকে বলল, কে আপনি? আমাকে আপনার গাড়িতে উঠতে বলছেন কেন? রাস্তাঘাটে একলা একা কম বয়সী সুন্দরী মেয়ে দেখে ফ্লার্ট করছেন? আশেপাশে অনেক মানুষ আছে সুইটহার্ট। বেশি কথা না বলে চুপচাপ গাড়িতে উঠে বসো। আজব তো, আপনাকে দেখে তো মনে হচ্ছে ভদ্র পরিবারের সন্তান আপনি। তাহলে রাস্তাঘাটে এমন করার মানে কি? আমি যদি গাড়ি থেকে নামি একবার, তাহলে কিন্তু ফল ভালো হবে না তোমার জন্য। তখনই তের থেকে কিছুটা দূরে বেঞ্চে বসা দুজন প্রাপ্ত বয়সের যুবক এসে তের পাশে দাঁড়ালো। কি সমস্যা এখানে? আপু, উনি কি আপনাকে বিরক্ত করছেন? আমাকে বলুন, আমরা দেখছি এরপর বিষয়টা। তে পুরোপুরি অস্বীকার করলো সে জাংকুককে চেনে না, আর জাংকুক তাকে বিরক্ত করছে। জাংকুক গাড়ি থেকে নেমে দাঁড়িয়ে পকেট থেকে ফোনটা বের করে ওর আর তের বিয়ের ছবি, পাশাপাশি রেজিস্ট্রি পেপারের সাইনের ভিডিও যুবক দুটাকে দেখিয়ে বলল, বউ আমার অনেক অভিমানী স্বভাবের, বুঝলেন ভাই। সকালে একটু আদর যত্নের ডোজ কম পড়ে গিয়েছিল, তাই রাগ করে বাপের বাড়ি চলে যাবে বলে বেরিয়েছে। এখন রাগ ভাঙাতে এসেছি আর বলেছি গাড়িতে উঠতে, ছেড়ে দিব বাপের বাড়ি। অভিমানের মাত্রা এত বেড়ে গিয়েছে যে সবার সামনে নিজের স্বামীকেও চেনেও না চেনার ভান ধরেছে। এবার বলুন আপনাদের কি করা উচিত? অতঃপর যুবক দুইটা হেসে সেখান থেকে চলে গেল। জাংকুক তেকে চোখটুক দিয়ে বলল, বাংলায় বহুল প্রচলিত দুটো প্রবাদ বাক্য পড়েছিলাম, যেমন বুনো ওল তেমন বাঘা তেঁতুল, আর যেমন কুকুর তেমন মুগুর। এই দুইটাই তোমার আর আমার সাথে ভীষণভাবে যাচ্ছে, কি বলো? এই যে রাগে তোমার নাকে ডগা ও কানে লতি জোড়া হালকা লালচে বর্ণ ধারণ করেছে, তা কিন্তু আমাকে আকর্ষণ করছে তোমার কাছে যাওয়ার জন্য। এভাবে পাবলিক প্লেসে কন্ট্রোল হারিয়ে কোনো অঘটন ঘটিয়ে ফেললে তার সম্পূর্ণ দায়ভারও কিন্তু তোমার উপরই যাবে সুইটহার্ট, মনে রেখো। তাই এখনো সময় আছে, গাড়িতে উঠে বসো। তে রাগে বিরক্তিতে গজগজ করতে করতে গাড়ির পেছনে বসতেই যাবে, তখনই জাংকুক বলে উঠল, কোটি কোটি টাকার বিনিময়ে BMW গাড়িটা কিনলাম কি বউয়ের ড্রাইভারি করার জন্য? পিছনের দরজা খুলুন, নয়তো আমি এই গাড়িতে যাব না। তাহলে প্রস্তুত হও অত্যাচার সহ্য করার জন্য। মানেটা প্র্যাকটিক্যালি বুঝিয়ে দেই তাহলে। এই বলে জাংকুক তের দিকে অগ্রসর হতে নিলে তে পুরো বিষয়টা বুঝে উঠতে সক্ষম হলো। তৎক্ষণাৎ সে সামনে দরজা খুলে সেখানের সিটে বসে ঠাস করে দরজাটা বন্ধ করে দিল। তের এমন কাজে জাংকুক ঠোঁট বাঁকিয়ে হেসে ড্রাইভিং সিটে বসে পড়ল। জাংকুক গাড়ি দরজা লক করে তের দিকে ঝুঁকে এলো। তেও কিছুটা ঝুঁকে নিজের 2 হাতে জাংকুকের বুকের উপর রেখে ওকে বাধা দেওয়ার চেষ্টা করতে করতে বলল, কি হচ্ছে এসব? যাচ্ছি তো আপনার সাথে, আপনার গাড়ি করি, তারপর এমন গা ঘেঁষে ঘেঁষি চাল চলন করছেন কেন? সিট বেল্ট লাগাওনি, সেটাই লাগিয়ে দিতে গিয়েছিলাম শুধু। দেখো আমার নিয়ত কত পরিষ্কার, আর দেখো তোমার চিন্তা ভাবনা কেমন। বলে জাংকুক তের সিট বেল্টটা লাগিয়ে দিল। জাংকুকের এইরূপ কথাতে কিছুটা লজ্জা পেল। পরপরই তে নিজের লাগানো সিট বেল্টটা খুলে পুনরায় তা লাগাতে লাগাতে বলল, আমি কোনো ছোট বাচ্চা নই যে আমাকে সিট বেল্ট লাগিয়ে দিতে হবে। আর তাছাড়া আমার চিন্তা ভাবনা অন্তত আপনার লাগামবিহীন মুখের থেকে অনেক পরিষ্কার। এই বলে তে নিজের দৃষ্টি বাহিরের দিকে স্থির করলো। জাংকুক গাড়ি স্টার্ট দিয়ে বলতে লাগলো, নাই তুমি সেরা। দোষ করিয়া যখনই দেখিলা খুলে গেল তোমার পোল, অমনি পুরুষের অন্য দোষ তুলিয়া ধরিয়া নিজেকে ঠিকই দোষমুক্ত করিয়া নিলা। সত্যি নাই তুমি অভিনয়ে একদম সেরা। জাংকুকের এমন খাপ ছাড়া কবিতা নামক 20 বাক্য শুনে বিরক্তিতে তে নিজের নাক ছিটকালো। কথাকার বউ, ও বউ, তোমার স্বামীর এমন প্রতিভা দেখে নিশ্চয়ই অনেক অবাক হয়েছে, তাই না? আমি অবাক হয়েছি। যদি আমার এই কবিতা
কোনো প্রাকৃতিক কোনো প্রকৃত সাহিত্যিক শুনতো তাহলে এতটাই মুগ্ধ হয়ে যেত যে প্রকাশনাকে দিয়ে বইয়ের পাতায় ছাপানোর জন্য আমার পিছন পিছন ঘুরতো। তের বিরক্তির মাত্রা ধাপে ধাপে বেড়েই চলেছে যেন। প্রায় আধ ঘন্টা পর বাড়ির মেইন গেট পেরিয়ে ভিতরে ঢুকলো জাঙ্কুকের গাড়ি। পার্কিং স্পটে গাড়িটা থামাতেই তে যেন রকেটের স্পিডে দরজা খুলে গটগটিয়ে ভিতরের দিকে হেঁটে গেল। জাঙ্কুক ধীরে সুস্থে সিট বেল্ট খুলে সিটে হেলান দিয়ে গভীর নিঃশ্বাস ছেড়ে বলল, আহ, জীবনটা মনে হচ্ছে বদনার মতো কাটবে শেষমেশ। বিয়ের পর প্রথমবার শ্বশুর বাড়ি আসলাম, আর আমার একমাত্র বউ তার একমাত্র স্বামীকে রেখেই উদাও হলো। কি কপাল আমার। অবশ্য শ্বশুর শাশুড়িকে দেখতে তো গেল না, গেল তো নিজের জীবনে প্রথম কেস লড়তে, যেই কেসের শিরোনাম হলো স্বামী যখন আসামি। জাঙ্কুক গাড়ি থেকে নেমে বলল, যাই গিয়ে দেখি আমার হুবু উকিল বউ আমার বিরুদ্ধে কেস জিততে কত দূর পর্যন্ত এগোলো। আমি তো ছাড়ার পাত্র না, বিশিষ্ট ক্রিমিনাল লয়ার জিওন জাঙ্কুক। এবার তোমাকে তোমার হয়েই ওকালতি করতে হবে, আর কোর্টরুম হবে তোমার শ্বশুর বাড়ির ড্রয়িং রুম। জাঙ্কুক সামনের দিকে অগ্রসর হতে হতে আবারও বলল, লড়বো এবং জিতবো, তবু আদরের বউকে ছাড়বো না। তে ঘরে প্রবেশ করে তার বাবার উপর ক্ষোভ প্রকাশ করলো, আর তার বাবা শুধুই একটাই উত্তর দিল, জাঙ্কুক যথেষ্ট ভালো ছেলে। এরই মধ্যে তের ভাইও ঘরের মধ্যে প্রবেশ করলো অবস্থায়। এই প্রথম তে তার ভাইকে অবস্থায় দেখতে পেল, আর ইচ্ছে মতো তার মাকে করছে। ভাই, মুখ সামলে কথা বলো তুমি, মা হন উনি আমাদের, তোমার কোনো রাগ নেই তার সাথে এমন আচরণ করার। বললাম তো, শুনিসনি তুই? এই মহিলাকে আজ থেকে 35 বছর আগে আমাদের দাদু দাসী রূপে মাত্র কয়েক হাজার টাকার বিনিময়ে কিনে এনেছিলেন এই বাড়িতে। এরপর বাবা এই মহিলার রূপ দেখে মুগ্ধ হয়ে গিয়েছিলেন, তাই দয়া করে তাকে বিয়ে করেছিলেন। তাই আজ পর্যন্ত না বাবা তাকে নিজের বউয়ের মর্যাদা দিয়েছেন, আর না আমি তাকে মা হিসেবে মেনে নিয়েছি। শুধুমাত্র বাবার তোর প্রতি না জানি কি এত দুর্বলতা রয়েছে, যার জন্য সব সত্য তোর থেকে লুকিয়ে রেখেছে, আর মিথ্যে নাটক নিজেও করেছে, আমাকেও করতে বাধ্য করেছে। জাঙ্কুক নিজেও এত গভীরভাবে এ বাড়ির সব কথা জানতো না, আজ একটু একটু করে জানছে, আর অবাক হচ্ছে সে নিজেও। তে একবার ঢোক গিলে নিল, সে সব শুনছে আজ, নিজের কানকে যেন বিশ্বাস করতে পারছে না। টুকটাক কয়েক ফোঁটা নোনা জল ওর চোখ বেয়ে গড়িয়ে পড়ছে। তাই আবারও বলে উঠল, তোর সাথে জাঙ্কুকের বিয়েটাও কিন্তু নর্মাল বিয়ে ছিল না তে। অবশ্য এবার বাবার করা অন্যায়ের জন্য বলির শিকার হতে হয়নি তোকে, হতে হয়েছে আমার করা অন্যায়ের জন্য বলির শিকার। শুনবি কি অন্যায় করেছি আমি? তে পলক্ষীন চোখে তাকিয়ে আছে তার ভাইয়ের দিকে। আরও কি শুনতে হবে ওকে আজ? একটা 5 স্টার হোটেলের সাদা সিধে লেডি কর্মীকে করেছি। বংশের ছেলের গায়ে দাগ লাগলে সেই দাগ এই বংশের উপরেই পড়বে। তাই বাবা আমাকে নির্দোষ বানাতে ক্রিমিনাল লয়ার জিওন জাঙ্কুকের কাছে গিয়েছিল যেন সে আমার হয়ে কেস লড়ে। স্বামীও এই সুযোগটা কি কাজে লাগালো, অফার করে বসলো, যদি বাবা তোর সাথে ওর বিয়ে দেয় তারপরে আমার হয়ে কেস লড়বে এবং আমাকে নির্দোষ প্রমাণ করে দিবে। কিন্তু আমি জানি না জাঙ্কুক তোকে চিনল কিভাবে। পূর্ব থেকে না চিনে তোকে হুট করে কাউকে বিয়ে করার কথা বলতে পারে না, তাই না? এরপর বাবাও রাজি হলেন, তোকে 7-5 বোঝালেন, তোর সাথে জাঙ্কুকের বিয়েটা হয়ে গেল। তে ধপ করে টি টেবিলের সামনেই বসে পড়লো, 2 হাতে চেপে ধরলো নিজের কান দুটো। আর শুনতে পারছে না সে বিষে ভরা এক একটা কথা। যাক, যা হয়েছে ভালোই হয়েছে। এখন নিজের ইচ্ছে মতো জীবনটাকে এনজয় করার রাস্তাটা আরও সহজ হয়ে উঠল। এখনের মতো ভবিষ্যতে আমি বা বাবা যত বড়ই অন্যায় করি না কেন, আমার বোনের হাজবেন্ড নির্দ্বিধায় আমাদের নির্দোষ প্রমাণ করে দিবে। পুরো কথা শেষ করার পূর্বেই সবাইকে অবাক করে দিয়ে তে টি টেবিল থেকে উঠে সজোরে কায়ের গায়ে বসিয়ে দিল। তে তার ভাই ও বাবাকে বেশ কিছু কড়া কথা শোনালেন এবং শেষের কথাটা এটাই ছিল, পাপ তার বাপকেও ছাড়ে না মিস্টার কাই। আজ এই মুহূর্ত থেকে এই বাড়ির সাথে আমি আমার সব সম্পর্ক শেষ করলাম। আমি জানবো আমার বাবার বাড়ি বলতে কিছু নেই, যারা ছিল তারা মারা গেছেন, আর আপনাকেও ও আপনার বাবাকে উপযুক্ত প্রেমে পাইয়ে ছাড়বো, আর পাওয়ার হাত থেকে আপনাদের পছন্দের ক্রিমিনাল লয়ার মিস্টার জিওন জাঙ্কুকও বাঁচাতে পারবে না। এই বলে তে কায়ের পাশ কাটিয়ে চলে আসতে নিলে
কায়েতের হাতের উপরি অংশের মাংস পেশি শক্ত করে চেপে ধরে টেনে ওকে আবারও নিজের সামনে নিয়ে আসলো। কাই যেই না তেকে উদ্দিত হয়েছে, অমনি পিছন থেকে জাঙ্কুক হাত ধরে ফেলে কায়ের। আহা, আমার একমাত্র শ্বশুরের একমাত্র পোলা উর্ফের সম্বন্ধী সাহেব, সে নিজে বলেছে যে সে এখন আর আপনার বোন নেই, তবে সে কিন্তু আমার বউ রয়েছে। তাই আমার বউয়ের গায়ে হাত তোলার কোনো রাইট আপনার নেই। তোমার বউয়ের পাখনা গজিয়েছে, যেমন মরার আগে পিপিলিকাদের পাখনা গজায় ঠিক তেমন। কোন সাহসে আমাকে কোন সাহসে এত বড় বড় কথা বলল সে আমার সামনে দাঁড়িয়ে? আজ তো আমি ওকে। এই বলে কায়েতের দিকে এগোতে নিলে জাঙ্কুক কায়ের বুকের উপর এক হাত রেখে ওকে থামিয়ে বলল, তুমি আমরা যে কাজ করি তাতে শুধু আমার বউ কেন, আম জনতা আছে যারা নিজের জুতোতে গোবর মাখিয়ে সে জুতো জোড়া দিয়ে আমার, তাই আমার বউ যা করেছে তা নিয়ে এমন রিয়েক্ট দেখানোর কিছু নেই। হালকার উপর ঝাপসা ধোলাই দিয়ে মাফ করে দিয়েছে তোমায়, এটা ভেবে নিজেকে সান্ত্বনা দাও, বুঝলে? তে ভরা নজরে উপস্থিত সবাইকে এক পলক দেখে দ্রুত পায়ে বাড়ি থেকে বেরিয়ে গেল। জাঙ্কুক তের পেছন পেছন বেরিয়ে এলো। তে গাড়িতে উঠে বসলে জাঙ্কুক ড্রাইভিং সিটে বসে গাড়ি স্টার্ট করলো। ওই বাড়িতে যেতে চাই না, আমাকে এমন জায়গায় নিয়ে যান যেখানে আমি নিজের সাথে একটু আলাদা সময় কাটাতে পারবো। ঘন্টা 2 পর অতিক্রম হওয়ার পর জাঙ্কুক একটা বিশাল গেট অতিক্রম করে গাড়ি নিয়ে ভিতরে প্রবেশ করলো। অতঃপর দুজনেই গাড়ি থেকে নামলো। তে চুপচাপ এগিয়ে গেল বাগানের মাঝখানে রাখা বেঞ্চটার দিকে। তে বেঞ্চটার উপর বসে পড়লো, পেছনে ঝুঁকে চোখ বন্ধ করে নিল সে। বুকের মাঝে হালকা চাপ অনুভব করছে, ঠোঁট জোড়া কাঁপছে, হয়তো কান্নারা এবার বাঁধ ভেঙে বেরিয়ে আসতে চাইছে। একদিন না একদিন সব সত্য তোমার সামনে খোলাসা হওয়ারই ছিল, আজ হলো। এবার এই সত্যগুলোকে মেনেও নিতে হবে তোমার। আপনি ওই কেস করার জন্য আমাকে বিয়ে করার প্রপোজাল দিয়েছিলেন কেন? আর আপনি আমাকে পূর্ব থেকেই বা চিনলেন কি করে? তোমাকে প্রথম দেখেছিলাম ঢাবিতে, তোমার ডিপার্টমেন্ট থেকে আয়োজিত ল ক্যার্নিভাল, যা প্রতি বছর শীতকালে হয়ে থাকে। এই তো 3 মাস আগে সেখানে আমাকে বিশেষ অতিথি হিসাবে নিমন্ত্রণ করা হয়েছিল। তুমি নাচ দিয়েছিলে, তোমার নাচ দেখে আমি মুগ্ধ হয়েছিলাম। এরপর তোমার বিষয়ে সব খোঁজ খবর নিলাম, আর মেঘ না চাইতেই বৃষ্টি। হাজির হলো তোমার বাবা, তোমার গুণধর ভাইকে নিয়ে তার করা অপকর্ম থেকে তাকে বাঁচানোর জন্য আমার কাছেই ধরা দিলেন, আর আমিও সুযোগটাকে হাতছাড়া করলাম না। আপনি কি জান, আমিও আপনাকে ভালোবাসি। বউয়ের ভালোবাসা চাইবে না এমন পুরুষ আছে নাকি এই দুনিয়ায়? হয়ে কেসটা যদি না লড়েন আপনি, আর ভালো পথে ফিরে আসেন, অসহায় মানুষদের পাশে দাঁড়িয়ে সততার সাথে কেস লড়েন, তাহলে আমি আপনাকে ভালোবাসবো। সেটা সম্ভব না সুইটহার্ট। কেন সম্ভব না? আপনি চাইলে অবশ্যই সম্ভব। আমি না সৎ হতে আর চাই না, সততার সাথে লড়তে চাই না। কিন্তু কেন? সব কেন? কিন্তুর কোনো জবাব হয় না। অহেতুক প্রশ্ন করা থেকে বিরত থাকো। আপনি যদি আমার কথা না মানেন, ওকে শাস্তির হাত থেকে বাঁচিয়ে দেন, তাহলে আমি আপনাকে ডিভোর্স দিব, আর সংসার করব না আপনার সাথে। পারবে না তুমি এমন কিছু করতে, কারণ আমি সেই রাস্তা খোলা রাখিনি। যতদিন না আমি তোমায় তালাক দিচ্ছি, তুমি আমার থেকে নিজেকে মুক্ত করতে পারবে না। পেশা পেশার জায়গায়, আর ঘরের বউ তার নিজের জায়গায়। আমার কাছে দুইটার গুরুত্বই সমান। তাই আমাকে আমার পেশা থেকে হটানোর চিন্তার পাশাপাশি আমার সাথে সম্পর্ক শেষ করার চিন্তা মাথা থেকে বের করে ফেলো সুইটহার্ট। মুখ ঘুরিয়ে নিয়ে স্থান ত্যাগ করলো। রাতের বেলা জাঙ্কুক একটা খাবারের প্লেট সাজিয়ে নিয়ে রুমে প্রবেশ করতেই দেখলো তে বিছানায় শুয়ে আছে। পুরো দিনটা না খেয়ে কাটিয়ে রাতেও না খেয়ে ঘুমালে আগামীকাল সকাল থেকে শরীর খারাপ লাগবে ভেবে জাঙ্কুক তেকে ঘুম থেকে জাগিয়ে হলো এখন এই খাবারটুকু খাইয়ে দিবে বলে মন স্থির করে তের পাশে বসলো। খাবারের প্লেটটা বেডসাইড টেবিল উপর রেখে পর কয়েকবার তেকে ডাকলো, কিন্তু তে কোনো সাড়া দিচ্ছে না। কিন্তু চোখে মনে জোড়া কেমন নড়াচড়া করছে। জাঙ্কুক বুঝে গিয়েছে তে ঘুমায়নি, বরং জেগে থেকে মিথ্যে ঘুমানোর নাটক করছে। ঘুম এই নাটক বন্ধ করে যদি উঠে না বসো এক্ষুনি, তাহলে আমার দেওয়া রোম্যান্সের চরম থেরাপি সহ্য করতে হবে আজ তোমায় সুইটহার্ট। তে চট করে চোখ মেরে তাকালো। জাঙ্কুকের সাথে তের চোকাচোকি হয়ে গেল। উঠে বসো, খাবার এনেছি, শেষ করতে হবে সবটা। তে স্ব অবস্থাতেই
উল্টো ঘুরতে নিলে জাঙ্কুক তের উপর ঝুঁকলো, নিজের দু হাত তের দুপাশে রেখে ওকে বাহুবন্দি করে নিয়ে বলল, ক্ষুধা লেগেছে। পেটের ক্ষুধা আবার মনের ক্ষুধাও। যদি পেটের ক্ষুধা নিবারণ না করো আমার সাথে, তাহলে মনের ক্ষুধা আমি জোর করে নিবারণ করে নিতে পারবো, ঠিক গতকালকের মতো। মনে আছে তো? তে জাঙ্কুকের বুকের উপর দু হাতে প্রেসার দিলে জাঙ্কুক নিচ থেকে ওর থেকে সরে এলো। একবার বলুন, আপনি কেসটা লড়বেন না। অপ্রয়োজনীয় কথা বলা আমার পছন্দ না সুইটহার্ট। এটা যথেষ্ট প্রয়োজনীয় কথা। তোমার কাছে প্রয়োজনীয় মনে হলেও আমার কাছে এই কথাগুলো অপ্রয়োজনীয়। আজ ওই মেয়েটার জায়গায় যদি রোজি থাকতো, তখন কি আপনি ওই হয়ে কেস লড়তেন? জাঙ্কুক থমকালো না, চমকালো না। এখনো সে স্বাভাবিক। আমার ভেতরে ইমোশন বলতে কিছুই কাজ করে না, তাই তোমার এই ইমোশনাল ব্ল্যাকমেল যুক্ত ডায়লগটা কাজে দিল না। আল্লাহ ছাড় দেন ঠিকই, কিন্তু ছেড়ে দেন না। আজ আপনি অন্য কারোর মা বোন বইয়ের বাঁচাচ্ছেন, কাল আল্লাহ আপনাকে। চুপ করো, আমি এসব কথা বহুবার শুনেছি। এই বলে জাঙ্কুক ভাত মাখিয়ে তেয়ের সামনে ধরলো। আমার হাতে খেতে রুচিতে বাদলে নিজ হাতে খাও, তবুও খেয়ে নাও। তে বুঝতে পেরেছে এই মানুষরূপী কাছে কথা বাড়িয়ে কোনো লাভ হবে না, তাই তে জাঙ্কুকের হাত থেকে খাবারের প্লেটটা নিয়ে নিজে চুপচাপ খাবার খেতে শুরু করলো। কেমন নিষ্ঠুর মনের অধিকারিণী আমার বউ। খাবার আনার পরপরই বললাম আমিও খাইনি, ক্ষুধা লেগেছে, অথচ সবটুকু খাবার নিজেই খেয়ে নিল। একটা বার জিজ্ঞাসা পর্যন্ত করো না যে আমিও খেতে চাই কিনা। আপনার মতো জন্য একজন মানুষের মনে কোনো দয়া মায়া কাজ করবে না, এটাই স্বাভাবিক। এই বলেতে ওয়াশরুমে চলে গেল। জাঙ্কুক রুম থেকে বেরিয়ে গেল। 2 দিন পর জাঙ্কুক বাসা থেকে বেরিয়ে যাওয়ার পরপরই তে বাসা থেকে বেরিয়েছে। তে খুব করে চায় এই কেসটাতে জাঙ্কুক হেরে যাক, কাই উপযুক্ত শাস্তি পাক। কিন্তু তের কাছে সবকিছু কেমন ধোঁয়াশার মতো লাগছে। সে তো এইটুকু পর্যন্ত জানে না যে লালসার শিকার হয়েছিল মেয়েটা আসলে কে, আর কোন 5 স্টার হোটেলে কাজ করত। এই শহরে তো 5 স্টার হোটেলের সংখ্যা কম না। এখন খুঁজে বের করতে হবে সবকিছু। কেটে গেল সারাদিন। এখন বিকেল 5টা। অনেকক্ষণ হলো বাসায় ফিরেছে জাঙ্কুক। রোজির কাছ থেকে জানতে পেরেছে তে বাসায় নেই, বেরিয়েছে। জাঙ্কুক বেরিয়ে যাওয়ার পরপরই এরই মাঝে জাঙ্কুক থেকে ফোনও দিয়েছিল বেশ কয়েকবার, কিন্তু ফোন বাজতে বাজতে আপনা আপনি কেটে গিয়েছে। চিন্তার ছাপ স্পষ্ট ফুটে উঠেছে জাঙ্কুকের মুখশ্রীতে। ড্রয়িং রুমে সোফায় পিঠ ঠেকিয়ে বসে আছে জাঙ্কুক। কপালের উপর ডান হাতটা ভাঁজ করা রয়েছে। সেই সময় তে মূল দরজা পেরিয়ে ভিতরে প্রবেশ করলো। জাঙ্কুককে দেখেও না দেখার ফান করে পাশ কাটিয়ে চলে যেতে নিলে জাঙ্কুক তের উপস্থিতি বুঝতে পেরে সোফা ছেড়ে উঠে দাঁড়ালো। দাঁড়াও সুইটহার্ট। তে দাঁড়িয়ে গেল। ওর মুখশ্রী সম্পূর্ণ স্বাভাবিকই রয়েছে। জাঙ্কুক তের সামনে এসে দাঁড়িয়ে ওকে উপর থেকে নিচ একবার দেখে নিয়ে বলল, কোথায় গিয়েছিলে? আপনাকে বলার প্রয়োজন মনে করি না। কতবার বলবো তোমায়? তুমি মানো বা না মানো, তুমি আমার বিয়ে করা বউ। তুমি কোথায় কখন কি করছো, কোথায় যাচ্ছ, সে সব কিছু জানার সম্পূর্ণ অধিকার আমার আছে। বিয়ে মানে আসলে কি? বিয়ের বাঁধনে আবদ্ধ হওয়ার পর স্বামী স্ত্রী উভয়ের প্রতি কি কি অধিকার খাটানো উচিত এবং কিভাবে তা খাটানো উচিত, সেই সব সম্পর্কে আপনার ভেতর সঠিক কোনো ধারণা আছে বলে আমার মনে হয়। কেবল একটা কথাই জানেন, বিয়ে করেছেন মানে বউয়ের সাথে জোর করে পারবেন, আর বউ কখন কোথায় যাচ্ছে তা নিয়ে প্রশ্ন তুলতে পারবেন। আমার ধৈর্যের পরীক্ষা নিও না সুইটহার্ট, তাহলে ফল ভালো হবে না। আপনাকে তো মানুষই মনে করি না, তাহলে ভালো ফলের আশা রাখবো, তাও আপনার উপর। ভাবলেন কি করে? এই বলে তে জাঙ্কুকের পাশ কাটিয়ে যেতে নিলে জাঙ্কুক তের হাতের উপরি অংশের মাংসপেশি শক্তভাবে চেপে ধরে ওকে নিজে অনেক কাছে টেনে নিল। তে রাগে ঘৃণা নিজেকে ছাড়ানোর চেষ্টায় ছটফট করতে লাগলো। কেবল নিজের বাপ ভাইয়ের করা অন্যায়কে ধামা চাপা না দেওয়া থেকে আমাকে বিরত করতে সক্ষম না হওয়ায় আমার বিরুদ্ধে গোপন পরিকল্পনা সাজাচ্ছ, তাই না? হ্যাঁ, সেটাই করছি। আপনাদের কাউকে আমি ছেড়ে দিব না, শান্তিতে বাঁচতেও দিব না। ঠিক আছে, চালিয়ে যাও তুমি তোমার চেষ্টাটা। আমিও তো দেখতে চাই আমার ঘরের মালকিন আমার সাথে থেকেই আমাকে টিক্কা দিতে কতদূর পর্যন্ত যেতে পারে। এই বলে জাঙ্কুক তেকে ছেড়ে দিল। তে জাঙ্কুকের পাশ কাটিয়ে দ্রুত পায়ে সিঁড়ি বেয়ে উপরে চলে গেল। জাঙ্কুক বাঁকা হাসির রেখা নিজের ঠোঁটের কোণে ফুটিয়ে তোলে বাসা থেকে বেরিয়ে গেল। তে সবে 2 বছর হতে চলল ল নিয়ে পড়াশোনা করছে।
কত কিছু শেখার ও জানার বাকি রয়েছে ওর। তের জ্ঞান এখন সমুদ্রের পাড়ে, হাতের উপর এক ফোঁটা পানি নিয়ে দাঁড়িয়ে থাকার মতো সীমিত অবস্থায় আছে। এদিকে জাঙ্কুকের চতুরতার সাথে টেক্কা দেওয়া অনেক কঠিন হয়ে দাঁড়িয়েছে তাই ওর জন্য। তে মনে মনে পরবর্তী কয়েকটা ধাপ সাজিয়ে নিয়েছে। পরের দিন সন্ধেবেলা রোজি তের মাথায় তেল দিচ্ছে, পাশাপাশি 100 রকমের গল্প শোনাচ্ছে তেকে। কিন্তু তে কেবল একটা বিষয় নিয়ে চিন্তিত আছে, লিজা। এই লিজা হচ্ছে সেই মেয়ে যাকে তার করেছে। আর মাত্র 3 দিন বাকি, এখনো কোনো জোরালো প্রমাণ তে জোগাড় করতে পারেনি। এভাবে সময় পেরোতে থাকলে কিভাবে চলবে? সে সময় জাঙ্কুক মূল দরজা পেরিয়ে ভেতরে প্রবেশ করলো। ক্লান্ত শরীরটাকে টেনে ড্রয়িং রুম পর্যন্ত এনে হাতে থাকা কোটা পাশেই রেখে সোফায় এলিয়ে দিল মাথাটা জাঙ্কুক। এইদিকে রোজি বলে উঠল, ভাবি তুমি একটু অপেক্ষা করো, আমি ভাইয়ের জন্য আদা চা বানিয়ে আনছি। সারাদিনের কাজ সেরে বাসায় ফেরার পর আদা দিয়ে করা 1 কাপ চা পান করা ভাইয়ের অভ্যাস। কোথাও যেতে হবে না তোমায়, আমার মাথায় তেল মালিশ করে দিচ্ছিলে সেটাই করো। আর সেটা করতে যদি না চাও তাহলে আম্মুর কাছে যাও, তার কিছু প্রয়োজন পড়ে কিনা দেখো। কিন্তু ভাবি, কোনো কিন্তুর অবকাশ রাখার জায়গা নেই এখানে। রোজি আর কিছু বলল না। কিছুক্ষণ পর জাঙ্কুক ওইভাবে থেকেই বলল, কোনো পশু যদি একজন কৃষকের পেকে যাওয়া ফসলগুলো খেয়ে নষ্ট করে ফেলে, তখন সেই পশুর উপর আক্ষেপ থাকা কৃষকটির জন্য স্বাভাবিক। কিন্তু আমি নিজেও বুঝে উঠতে পারলাম না যে বউকে এত আদর করি, ভাত কাপড় দিয়ে নিজের ঘরে রানীর হালে রাখি, সে আমায় এত ঘৃণা কেন করে? তোমরা মিয়া বিবি ঝগড়া করবা না প্রেম করবা, তোমরাই বুঝো, আমি যাই। এই বলে রোজি দ্রুত পায়ে স্থান ত্যাগ করলো। তে বসা থেকে উঠে দাঁড়িয়ে বলল, মানুষের সাথে কথা বললেও মাঝে মধ্যে মনে হয় নিজের মূল্যবান সময়গুলো নষ্ট করলাম। সেখানে একজন মানুষের সাথে কথা বলার প্রশ্নই আসে না, ঝগড়া করা তো দূরের বিষয়। এই বলে তেও স্থান ত্যাগ করতে নিলে পেছন থেকে জাঙ্কুক তের হাত ধরে হেঁচকা টান দিয়ে ওকে নিজের কোলের উপর বসিয়ে শক্ত হাতে ওর পেট চেপে ধরে ওর পেট নিজের বুকের সাথে ঠেকিয়ে ওর কাঁধে থুতনি রেখে বলল, এই অমানুষটার ভালোবাসা যেদিন তোমায় তার প্রতি দুর্বল বানিয়ে দেবে, সেদিন তুমি কি করবে সুইটহার্ট? তে নিজেকে জাঙ্কুকের বাঁধন থেকে ছাড়ানোর সর্বোচ্চ চেষ্টা করতে করতে বলল, আপনার ভালোবাসা আমাকে দুর্বল করতে পারবে না উকিল সাহেব। এই তে, আপনার ভালোবাসায় দুর্বল হবে না। আপনার ধ্বংস যে আমার হাতে লেখা আছে, তা মিলে যেতে খুব বেশি সময় লাগবে না। অনেক অপেক্ষা করাচ্ছি আপনাকে, নিজেও করছি। খুব শীঘ্রই এই অপেক্ষার প্রহর গোনার পালাও শেষ হবে। জাঙ্কুক তের কাঁধে ঠোঁট ছোঁয়ালে তে হয়ে ঝাঁকি দিল, যেন জাঙ্কুক ওকে ছেড়ে দেয়। কিন্তু ফলস্বরূপ জাঙ্কুকের বাঁধন আরো মজবুত হলো। জাঙ্কুক বাঁকা এসে বলল, আজ এই মুহূর্তে আমি তোমায় স্পষ্ট বাংলা ভাষায় ভবিষ্যৎবাণী করে দিচ্ছি বউ, এই কেসে তো তুমি আমাকে হারাতেই পারবে না, উল্টো এমন গৌহার হারবে যে পুরো দুনিয়া তোমার কাছে আরো বেশি বিষাক্ত মনে হবে। আমার প্রতি তোমার এই ঘৃণার মাত্রা তখন তরতর পাহাড় সমান হয়ে যাবে। আসলে কি জানো, তোমার চোখে নিজের জন্য এত ঘৃণা, সর্বক্ষণ দেখতে দেখতে আমার তোমার ঘৃণার প্রতি ভালোবাসা জেগে উঠছে। তাই আমি চাই তুমি আমায় আরো বেশি ঘৃণা করো, আর আমি তোমায় আরো গভীরভাবে নিজের ভালোবাসায় আবদ্ধ করে নিই। এই বলে জাঙ্কুক তেকে ছেড়ে দিল। তে রুমে এসে বিছানায় বসে কিছুক্ষণ নীরব রইল, পরপরই বলল, আমার ঘৃণা যখন আপনাকে ঘায়েল করতে সক্ষমই হচ্ছে না, তখন আমায় সেই মোক্ষম অস্ত্র ব্যবহার করতে হবে যা পৃথিবীর ভিতর থাকা সর্বনিকৃষ্ট প্রাণীকেও বাজেভাবে শেষ করে দিতে সক্ষম হয়। পরের দিন সকালবেলা জাঙ্কুক ড্রয়িং রুমে সোফায় বসে নিউজপেপার দেখছিল। সেই সময় তে 2 কাপ চা বানিয়ে নিয়ে ড্রয়িং রুমে এসে জাঙ্কুকের পাশে বসে 1 কাপ ওর দিকে বাড়িয়ে দিল। জাঙ্কুক পেপারটা সরিয়ে অবাক নয়নে তের দিকে তাকিয়ে পরপরই সোফা ছেড়ে উঠে এক ছুটে মূল দরজা দিয়ে বাহির পর্যন্ত পরপরই আবারও ড্রয়িং রুমে এসে তের পাশে এসে বসলো। ও মা, সূর্য তো দেখলাম প্রতিদিনের মতোই পূর্ব দিক দিয়ে উদিত হয়েছে, তাহলে আমার বউয়ের আজ কি হলো যে আমার জন্য নিজের হাতে চা বানিয়ে এনেছে? চোখে মুখে গতকাল পর্যন্ত যে ঘৃণার ছাপ স্পষ্ট দেখতে পেয়েছিলাম তার ছিটে ফোটাও নেই। বিষয়টা তো আমার হজম হচ্ছে না। বউয়ের থেকে ভালোবাসা ও সেবাও চান, আবার এখন যা করতেছি তা আপনার হজমও হচ্ছে না।
তাহলে এখন আমার কি করা উচিত? এই গরম চা আপনার উপর ছুঁড়ে মারা, সেটা মনে হয় ভালোভাবে হজম হবে। জাঙ্কুক 32 বাটি বের করে হেসে তের হাত থেকে চায়ের কাপটা নিয়ে তাদের চুমুকের পর চুমুক দিয়ে বলল, আরে বাহ, বউ তো আমার দেখছি হেব্বি গুণী। এত স্বাদের চা আমি কোনো কালে কখনোই খাইনি। পরানটা কি যে তৃপ্তি অনুভব করছে বউ, বলে বোঝাতে পারবো না তোমায়। তে জাঙ্কুকের দিকে তাকিয়ে নিজের চায়ের কাপে অল্প স্বল্প চুমুক দিচ্ছে আর নিঃশব্দে হাসছে। আর জাঙ্কুকের প্রশংসামূলক শব্দগুলো তের কাছে বড্ড প্রিয় কিছু মনে হচ্ছে। দুপুরের পর রোজির ডাক জাঙ্কুকের কানে লাগছে আধো আধো। চোখে মুখে পানির ছিটে পড়ছে বেশ কয়েকবার। পরপরই জাঙ্কুক ধীরে ধীরে চোখ মেলে তাকালো। চোখে মুখে পানির ছিটে পড়ছে বেশ কয়েকবার। পরপরই জাঙ্কুক ধীরে ধীরে চোখ মেলে তাকালো। জাঙ্কুক দু হাতে নিজের মাথার দুপাশ চেপে ধরে হালকাভাবে ঝাঁকি দিল। পরপরই রোজিকে বলল, রোজি আমাকে ধর তো, ওয়াশরুমে নিয়ে চল, মাথায় আগে পানি ঢালতে হবে। জাঙ্কুকের মাথায় সুন্দর মতো পানি ঢেলে দিল রোজি। সর্বশরীরে মুছে নিয়ে পোশাক পরিবর্তন করে ওয়াশরুম থেকে বেরিয়ে রোজিকে জিজ্ঞাসা করলো, তোর ভাবি কোথায়? ভাবি তো তোমার গাড়ি নিয়ে বেরিয়েছে অনেকক্ষণ আগে, এখনো ফেরেনি। এই পুরো কাজটাই যে তের সাজানো পরিকল্পনার একটা অংশ ছিল তা বুঝতে পারলো জাঙ্কুক। পরপরই রোজিকে জাঙ্কুক নিজের জন্য খাবার আনতে বলে বিছানায় বসে পড়লো। সোফার উপরেই পড়ে আছে ফোনটা। অতঃপর ফোনটা হাতে নিতেই অনেকগুলো নোটিফিকেশন জমে থাকতে দেখে প্রথমত হোয়াটসঅ্যাপে প্রবেশ করে যে মেসেজগুলো দেখলো তা পড়ার পর জাঙ্কুক বাঁকা এসে বলল, সুইটহার্ট, তুমি এত চতুরতা দেখাবে, এত দূর পর্যন্ত এত সহজে এগিয়ে যাবে আমি ভাবিনি সত্যি। তবে খুব ভালো হলো আজ যা হয়েছে। আর তো বাকি 2 দিন, এরপর যা হিসেব তা সরাসরি কোর্টে তোমার সামনে প্র্যাকটিক্যালি উসুল করা হবে। এরপর কেটে গেল 2 দিন। আজ লিজার কেসের ডেট পড়েছে। কোর্টের বিচার কক্ষে উপস্থিত হয়েছে দুপক্ষের সবাই। এক পাশে রয়েছে লিজার পরিবার ও সাথে তে, অন্য পাশে রয়েছে তের বাবা সহ তের ভাই। লিজার তরফ থেকে এফআইআর করার পর কাইকে পুলিশ কাস্টাডিতে নেওয়া হলেও তের বাবা সেই রাতেই মোটা টাকার বিনিময়ে জাঙ্কুকের সহযোগিতায় কায়ের জামিন করিয়ে নিতে সক্ষম হয়েছিল। ফলস্বরূপ এতদিন ধরে কাই স্বাধীনভাবে নিজের জীবন কাটাতে পেরেছে। দুপক্ষের সম্মুখে থাকা টেবিল চেয়ার দখল করে দুপক্ষের উকিল জিওন জাঙ্কুক ও শিওকজিন সহ আরও কয়েকজন সহকারী উকিল বসে আছেন। বিচারক তার নিজ আসনে বসলেন। আদালত এখন কার্যক্রম শুরু করছে। আমরা এত ডিটেলসে না যাই। দুই পক্ষের তর্ক ও প্রমাণের ভিত্তিতে বিচারক গম্ভীর কণ্ঠে বললেন, অবশেষে এই ভিডিও ফুটেজটিকে নির্ভুল প্রমাণ হিসাবে আদালত গ্রহণ করছে। আসামি কাইয়ের অপরাধ সরাসরি প্রমাণিত হয়ে গিয়েছে আদালতের সামনে। তাই এই আদালত সাক্ষ্য প্রমাণ ও উপস্থিত ভিডিও ফুটেজের ভিত্তিতে আসামি কাইয়ের করা ভিকটিম লিজার সাথে নিষ্ঠুর ও পাশবিক ও অমানবিক অপরাধ সংগঠনের জন্য তাকে নারী ও শিশু নির্যাতন দমন আইন ধারা অনুযায়ী যাবজ্জীবন সশ্রম প্রদান করছে এবং 5 লক্ষ টাকা অর্থদণ্ড আরোপ করছে, যা ভিকটিমের পুনর্বাসন খেতে ব্যয় হবে। এই কেসের সমাপ্তি এখানেই হলো। আদালত আজকের মতো মুলতবি ঘোষণা করছে। কাই ক্ষিপ্ত চোখে তের দিকে, লিজার দিকে আর ওর বাবার দিকে তাকালেন। পুলিশ কাইয়ের কাছে এসে ওকে হাত করা পরানো অবস্থাতেই আদালত থেকে বহিরাগত পথের দিকে নিয়ে যেতে শুরু করলো। লিজা তার ছোট বোনকে জড়িয়ে ধরেছে, হাসছেও। প্রাণ খুলে হাসা যাকে বলে। ওর অন্যায়কারী উপযুক্ত আজ তের বাবা ও জাঙ্কুক দুজনেই নীরবে স্থান ত্যাগ করলেন। মূলত জাঙ্কুককে যখন অজ্ঞান করেছিল তখন জাঙ্কুকের অফিসের চাবি নিয়ে গিয়েছিল এবং সেখান থেকে সকল প্রমাণ জোগাড় করেছিল সে। আর সেগুলির ভিত্তিতেই লিজা আজ ন্যায় বিচার পেল। বাড়িতে ফেরার পর জাঙ্কুক ড্রয়িং রুমের সোফায় হেলান দিয়ে বসে আছে। কোর্ট থেকে ফিরেছে প্রায় ঘন্টা 3 পেরিয়ে গেছে। এখনো শরীর থেকে আইনজীবীর কালো কোটটা খুলে সে। জাঙ্কুকের চোখ দুটো বুজে রাখা, মুখশ্রী জুড়ে লজ্জা, অপমান, চাপা ক্ষোভের ছাপ স্পষ্ট ফুটে আছে। আজকের এই দিনটা জাঙ্কুকের এই আইনি পেশার জীবনে প্রথম হার। যে বড় বড় পেশাদার উকিলদের সাথে কেস লড়ে হারেনি, সেই হার হারতে হয়েছে ওর স্ত্রী, যে কিনা মাত্র আইন বিভাগের 2য় বর্ষের সাধারণ শিক্ষার্থী। জাঙ্কুক কখনো কল্পনা করেনি যেই নারীকে কেস লড়ার বিনিময়ে পুরস্কার হিসেবে নিজে হিসেবে গ্রহণ করেছিল, সেই নারী ওর অহংকারে ভরা সাম্রাজ্যকে ভূমিকম্পের ন্যায় কাঁপিয়ে তুলবে। ঠিক তখনই
ভিলার মূল দরজা অতিক্রম করে ভিতরে প্রবেশ করলো। তের দু চোখে আত্মবিশ্বাস আর বিজয়ের দীপ্ত জলজল করছে। হাড়ের স্বাদ কেমন লাগছে উকিল সাহেব? জাঙ্কুক মাথা তুলল। জাঙ্কুকের চোখে তীব্র ক্রোধের ছাপ ফুটে উঠেছে। এই জীবন জাঙ্কুক না কখনো হাঁটতে শিখেছে আর না হার মানতে, কারণ জীবন জাঙ্কুকের ডিকশনারিতে হার বলে কোনো শব্দের অস্তিত্ব নেই। সুইটহার্ট। জাঙ্কুক সোফা ছেড়ে উঠে দাঁড়িয়ে তের দিকে এগিয়ে এলো। তে পেছাতে নিলে ড্রয়িং রুমের ওপর নিচ অংশ খেয়াল না করে সে পড়ে দিতে নিলে জাঙ্কুক তের হাত ধরে ওকে বাঁচিয়ে নিল। তে কিছুটা বেঁকে দাঁড়িয়ে আছে আর জাঙ্কুক তের দিকে কিছুটা ঝুঁকে। জাঙ্কুক বাঁকা এসে বলল, তুমি যেটাকে বিজয় ভেবে এখন এত হাসছো, খুব শীঘ্রই সেটা পরিণত হবে তোমার জীবনের সবচেয়ে বড় ভুল হিসাবে। এই বলে জাঙ্কুক হ্যাঁচকা টান দিয়ে তেকে নিজের বুকের উপর এনে ফেললো। এই আসামিকতায় কিছুটা চমকালেও খুব বেশি সময় ওর লাগলো না নিজেকে সামনে নিতে, নিজের অবস্থান বুঝে নিতে। তে নিজেকে ছাড়াতে নিলে জাঙ্কুক তের কোমরের উপর হাত রেখে তেকে নিজের কাছে ধরে রাখার এই বাঁধন আরো মজবুত করলো। ছাড়ুন আমায়, আপনার মতো লজ্জাহীনের মুখে এসব কথা শুনে আমার সর্বশৈলী গুলিয়ে আসছে। আপনার মতো অমানসিকতা দেখানোর এই এনার্জিগুলো টেকসই হবে না খুব বেশি দিনের জন্য। আজ আপনাকে কেসে হারিয়েছি, একদিন আপনার এই এনার্জিও ধ্বংস করে দিব। জাঙ্কুক হো হো করে হেসে উঠল। পরপরে নিজের হাসি থামিয়ে তের কানের কাছে মুখ এগিয়ে নিয়ে ফিসফিসিয়ে বলল, এই হারের বদলা আমি নিব, এমনভাবে নিব যা তোমার কল্পনার সীমারেখাও লঙ্ঘন করে ফেলবে। তাই বেশি খুশি হয়েও না সুইটহার্ট, খেলা এখনো শেষ হয়নি, খেলা তো মাত্র শুরু হয়েছে। এই বলে জাঙ্কুক তের কানের লতিতে আলতো করে ওকে ছেড়ে দিল। তে তৎক্ষণাৎ ছিটকে অনেকটা দূরে সরে দাঁড়ালো। আপনার এই বুকটা ঝাঁঝরা করে দিতে আমার একটু বুক কাঁপবে না উকিল সাহেব, একটু না। জাঙ্কুক শান্ত চোখে তাকিয়েছে তের দিকে, আলতো এসে বলল, হয়তো বুকটা তখন কাঁপবে না, হাতটা স্থির থাকবে, চোখ দুটো দিয়ে আগুন ঝরবে, কিন্তু তোমার সামনে যখন শব্দ করে আমি আমার নিঃশ্বাস ফেলবো তখন তুমি নিজেকে সামলাতে পারবে না সুইটহার্ট। বৃষ্টির ন্যায় তোমার এই দু চোখ থেকে অশ্রুরা ঝরে পড়বে, কাঁপবে তোমার স্থির ঠোঁটজোড়া, হাহাকারে বুকের ভিতরটা ছিন্ন ভিন্ন হয়ে যাবে, চিৎকার করে বলবে আমায় আর একটিবার ফিরে আসার জন্য, তোমার মতো করে তোমায় ভালোবাসার জন্য। তের শরীরটা ঝাঁকে দিয়ে উঠল যেন জাঙ্কুকের কথাগুলো শুনে। হৃৎপিণ্ডের গতিও বেড়েছে স্বাভাবিকের তুলনায় অনেকটা। জেগে জেগে স্বপ্ন দেখা আপনার অভ্যাসে পরিণত হয়ে গিয়েছে মিস্টার জীবন জাঙ্কুক। তে তৎক্ষণাৎ সিঁড়ি বেয়ে উপরে নিচ রুমে চলে গেল। জাঙ্কুক পুনরায় সোফায় বসে পড়ল। কেমন যেন বিধ্বস্ত দেখাচ্ছে এই মুহূর্তে জাঙ্কুককে। এই তো একটু আগেও যে জোশ, যে অহংকারী ভাব ফুটে উঠেছিল ওর চেহারায়, ওর কণ্ঠে, তা হুট করে উদা হয়ে গেল। সন্ধেবেলা তে বিছানায় আধশোয়া হয়ে আছে। শরীরটা কেমন যেন লাগছে বিকাল থেকেই, বমিও হয়েছে কয়েকবার, মাথাটা ভার ভার লাগছে। একবার তো মাথা ঘুরে পড়েও যেতে নিয়েছিল, তবু কোনো রকমে দেয়াল ধরে নিজেকে সামলে নিয়েছিল। দুপুরের পর সেই যে জাঙ্কুকের সাথে কথা কাটাকাটি হয়েছিল, তারপর তে রুমে চলে আসে। জাঙ্কুক আর রুমে আসেনি, তাই ওরা আর একে অপরের সম্মুখীন হয়নি। সেই সময় তে ননদ রোজি 2 কাপ চা নিয়ে ওর রুমে প্রবেশ করলো। ভাবি, তোমায় এমন ক্লান্ত লাগছে কেন? শরীর খারাপ লাগছে নাকি? কই, জ্বর তো নেই মনে হচ্ছে, শরীর স্বাভাবিকই গরম আছে। শান্ত হও রোজি, আমার শরীর ঠিকই আছে, একটু মাথা ঘুরছে আর 2-4 বার বমি হয়েছিল, তেমন সিরিয়াস কিছু না। অতঃপর রোজি ডাক্তারকে বাসায় আসতে বলল। ডাক্তার তের চেক আপ করে বলল, জাঙ্কুক বাবা কোথায়? মিষ্টি নিয়ে আসতে বলো এক্ষুনি, সুখবর আছে। কারোর শরীর খারাপ হলে বুঝি মিষ্টি মুখ করতে হয়? এদিকে তে মনে মনে বলল, আমি যেটা আন্দাজ করছি কোথাও সেটাই মিন করছেন না তো ডাক্তার? ডাক্তার উঠে দাঁড়িয়ে রোজির মাথায় আলতো করে বাড়ি দিয়ে হেসে বলল, পাগলি মেয়ে, কবে তোমার মাথায় একটু বুদ্ধির উদয় হবে বলো তো? একজন বিবাহিতা নারীর শরীর খারাপ কখন হলে সবাইকে মিষ্টি মুখ করানোর কথা হয়, তা এখনো বুঝে উঠতে পারোনি তুমি? তবে কি আমি ফুপি হতে চলেছি ডাক্তার? ভাবি মা হতে চলেছে, আর ভাইয়া বাবা? ডাক্তার মাথা নেড়ে সম্মতি জানালেন। তে ঠোঁটে হাসির রেখা ফোটেনি, নেই কোনো খুশির ছাপ মুখশ্রী জোরে মনে মনে বলল, আমার ভিতর এক মানসিকতার পাপ মানুষের অংশ সৃষ্টি হয়েছে। যে নিষ্পাপ ছোট্ট শরীরটা আমার ভিতর আস্তে আস্তে তৈরি হবে, সে ওই লোকটার চিহ্ন, ওই মানুষটার। ডাক্তার যাওয়া মাত্রই তের জন্য রোজি দুধের গ্লাস নিয়ে আসে। এই পুরো দুধটুকু খেয়ে শেষ করো দেখি তো। তের পাশ থেকে উঠতে নিলে
তে রোজের হাত ধরে ওকে থামিয়ে বলল, তোমার সাথে আমার জরুরি কথা আছে। আমি চাই না আমার প্রেগনেন্সির কথা তোমার ভাই বা বাড়ির কেউ জানুক। এসব তুমি কি বলছো ভাবি? এত বড় খুশির একটা খবর ভাইয়াকে পর্যন্ত জানাবো না? কিন্তু কেন? ভাইয়া জানলে তো অনেক খুশি হবে। তুমি জানোই তোমার ভাই কেমন, সে পেশায় একজন ক্রিমিনাল লয়ার, তাই তার শত্রুরও অভাব নেই। আমার প্রেগনেন্সি তো আমাদের দুজনেরই উইক পয়েন্ট। শত্রুপক্ষ সবসময় অপর পক্ষের উইক পয়েন্টটাই খুঁজে, তাই আমি আমার অনাগত সন্তানের ভালোর কথা চিন্তা করে এমনটা চাচ্ছি। সেটা তো বুঝলাম, বাইরের কাউকে জানালাম না, কিন্তু ভাইয়ের থেকে লুকানোর কি আছে? সে জানলে তো আর বাইরে গিয়ে ঢোল পিটিয়ে আরো 10 জনকে জানাবে না যে তুমি প্রেগনেন্ট। আর এমনিও কয়েক মাস গেলে তোমার শারীরিক পরিবর্তন দেখে সে এমনিও বুঝতে পারবে যে তুমি প্রেগনেন্ট। যেতে দাও কয়েক মাস, তখন একেবারে বুঝতে পারবে না হয়। এখন কিছু বলো না, ঠিক আছে? যেমন তোমার ইচ্ছে। রাত বলতে মধ্যরাতই বলা চলে। জাংকুক মাত্রই বাসায় ফিরেছে। ঢুলতে ঢুলতে সামনের দিকে অগ্রসর হচ্ছে সে। ড্রিঙ্ক যে করেছে প্রচুর, তা ওর অবস্থা দেখে যে কেউ আন্দাজ করতে পারবে। সিঁড়ির কাছে যেতে চাচ্ছে উপরে নিজের রুমে যাওয়ার জন্য, কিন্তু ওর শরীর ওকে সঙ্গ দিচ্ছে না। চোখের সামনে সবকিছু কেমন ঝাপসা লাগছে জাংকুকের। ধপ করে ড্রয়িং রুমের মেঝের উপরেই বসে পড়লো। বসে বসে ঝিমোচ্ছে সে আর বলছে, যে পেশা আমার বাবাকে কেড়ে নিয়েছে 20 বছর আগেই, আজ সেই পেশাই বেছে নিয়েছে আমার স্ত্রী। এত সব থেকে কি লাভ? কোনো লাভ নেই। আমার বাবা তো ছিলেন একজন আদর্শবান মানুষ, আইনের পথে চলতেন, আইন সবার জন্য সমান এমনটা মানতেন। ধনী অন্যায় করে পার পাবে, গরিব ন্যায়ের আশা করতে পারবে না কখনো, এমনটা ভাবতেন না। কিন্তু শেষ রক্ষা কি হয়েছিল তার? উনি কি বাঁচতে পেরেছিলেন? পারেননি। উনি তো মারা গেলেন। দেশকে ভালোবেসে 10কে ন্যায় পাইতে দিতে গিয়ে ওনাকে খুন হতে হলো নৃশংসভাবে। আর তার বউ বাচ্চারা পড়ে রইল পথের মাঝে অসহায়ের মতন। বাবা তো একবারও ভাবেননি তার অবর্তমানে তার পরিবারের কি হবে, তার অবুঝ সন্তানদের ভবিষ্যৎ কোথায় গিয়ে দাঁড়াবে। আর যাদের ন্যায় পাইয়ে দেওয়ার জন্য লড়েছিলেন তিনি, তারা সবাই তো সেদিন ইঁদুরের মতো লুকিয়েছিল নিজেদের গর্তে। একটা কেউ এগিয়ে আসেনি সেদিন আমার বাবাকে বাঁচাতে। তাই আমি সৎ পথে ন্যায়ের জন্য লড়াই করার এই পন্থাকে আমি আমার নিজের পরিবারের কথা ভেবে আইনি পেশার অন্ধকার দিকটা বেছে নিয়েছিলাম, কিন্তু এখন আমাকে হতে হলো অমানুষ। এই বলে শব্দ করে হেসে উঠল জাংকুক। ওর দু চোখ নোনা জলে টইটম্বর হয়ে উঠছে। মনে হচ্ছে চোখের পলক একবার ফেললেই জমে থাকা সবটুকু পানি ওর গাল বেয়ে নিচে পড়বে। জাংকুক হাসি থামিয়ে আবারও বলল, আর এই সমাধি তো 20 বছর আগে আমার বাবার লাশ দাফন করার সময় বলেছিল, সবার আগে নিজের ও পরিবারের নিরাপত্তা এবং ভালোর কথা চিন্তা করতে হয়, তারপর দেশ ও দশের কথা। কিন্তু এখন এই সমাজ আমাকে গালিগালাজ করছে কেন? কেন আমার বউ আমাকে ভালোবাসে না? কেন সে আমাকে এত ঘৃণা করে? বলে যে আমার বুকে গুলি চালাতে গেলে ওর বুক কাঁপবে না একটু? কেন? জাংকুকের দু চোখ আর বাদ মারতে পারলো না। ঝরঝর করে কয়েক ফোঁটা নোনা জল গড়িয়ে পড়লো। জাংকুক তা মুছলো না, দু চোখ বুঝে বলল, আর এই 2 দিনের জন্য আসা দুনিয়াটার আজব রূপ দেখতে দেখতে সময়গুলো ফুরিয়ে যাচ্ছে। নয়তো পরিবারকে বাঁচালে নিজের চোখে অপরাধী হতে হতো না, আর না সমাজকে বাঁচাতে গিয়ে আমার বাবাকে তার পরিবারের কাছ থেকে স্বার্থপর পদবি নিতে হতো না। এই বলে জাংকুক ওর কান্না ভেজা কণ্ঠে সুর তুলল। ড্রয়িং রুমের মেঝেতেই পড়ে থাকে জাংকুক, একা একেবারে নিঃসঙ্গ হয়ে। ভোরবেলা তীর ঘুম ভেঙে যায় আজানের শব্দে। শোয়া থেকে উঠে বসলো। বেডসাইড টেবিলের উপর থাকা ল্যাম্পবাতি জ্বালালো। রুমটা পুরো অন্ধকার কাটিয়ে হালকা আলোকিত হলো। তে পুরো রুমে একবার চোখ বুলালো। যে অবস্থায় রেখে তে ঘুমিয়ে গিয়েছিল এখনো সে অবস্থাতেই আছে। তার মানে জাংকুক রুমে আসেনি। তে উঠে ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে উজু করে ওনাটা দিয়ে ভালোভাবে নিজেকে ঢেকে ফজরের নামাজ আদায় করলো। অতঃপর জায়নামাজটা জায়গা মতো রেখে রুম থেকে বের হলো সে। সিঁড়ি বেয়ে নিচে নামতেই তে লক্ষ্য করলো ড্রয়িং রুমের মেঝের উপর গুটিসুটি হয়ে শুয়ে আছে জাংকুক। তে ভুরু যুগল কিঞ্চিত করলো। চট জলদি নিচে এসে জাংকুকের পাশে হাঁটু ভাঁজ করে বসে ওকে ডাকলো, এই যে শুনছেন? আপনি এখানে এভাবে শুয়ে আছেন কেন? এই যে, আপনি কি শুনতে পাচ্ছেন না? এতবার ডাকার পরও জাংকুকের থেকে কোনো সাড়া পেল না তে। পরক্ষণেতে জাংকুকের মুখের উপর কিছুটা ঝুঁকতে মদের বিশ্রী গন্ধ ও নিঃশ্বাসের সাথে নাকে ভেসে আসলো। এই বিশ্রী গন্ধে তের ভেতরটা যেন উঠে আসছিল। তে কিছু সময় স্থির হয়ে বসে নিজেকে সামনে নিয়ে চাপার আগে বলল, নেশা করে বাড়ি ফিরেছে, তাই তো এমন হয়ে পড়ে আছে এখানে, অসভ্য লোক কোথাকার। এই বলে তে উঠে রান্নাঘরে গিয়ে
5টা লেবুর রস বানিয়ে আবারও এসে ওকে নিজের বুকের উপর আধশোয়াভাবে বসিয়ে ওর মুখ খুলিয়ে বাটিতে থাকা সবটুকু লেবুর রস জাঙ্কুকের মুখের ভেতর ঢেলে দিল। কয়েক সেকেন্ড বিরতি জাঙ্কুক নিজের শরীর মাখিয়ে বমি করে দিল। জাঙ্কুক পুরোপুরি নাজেহাল হয়ে পড়ে আছে, হুঁশ নেই। তে পুরো হা হয়ে গিয়েছে জাঙ্কুকের এহেন কাজে। এই খাতে নিজের কপাল চাপড়ে বলল, কি কপাল আমার, বিয়ের আগে স্বপ্ন দেখতাম জামাই আমার সব কাজ করে দিবে, এখন প্রেগনেন্ট অবস্থায় আমাকে জামাইয়ের এসব পরিষ্কার করতে হবে। দুপুরের পর ঘুম ভাঙলো জাঙ্কুকের। মাথাটা চেপে ধরে শোয়া থেকে উঠে বসতে নিজেকে ড্রয়িং রুমের পাশের রুমে বিছানা আবিষ্কার করলো। আস্তে আস্তে সবকিছুই মনে পড়ছে ওর, শুধু স্মরণ হচ্ছে না এখানে সে এলো কিভাবে আর পরনের পোশাক বা পরিবর্তন হলো কিভাবে। জাঙ্কুক আলতো হেসে বলল, সুইটহার্ট, মুখে মুখে যতই তুমি বলো আমায় তুমি ঘৃণা করো, কিন্তু মনে মনে ঠিকই ভালোবেসে ফেলেছো। নয়তো আমাকে ড্রয়িং রুমে পড়ে থাকতে দিতে, কষ্ট করে এই রুমে এনে শুয়ে দিতে না। আমার কাপড় পরিবর্তন করে মানুষ ঘুমিয়ে ঘুমিয়ে অবাস্তব স্বপ্ন দেখে, আর আপনি জেগে জেগে সম্পূর্ণ সজ্ঞানে থেকে অবাস্তব স্বপ্ন দেখেন। বাহ! জাঙ্কুকের কানে তের কণ্ঠ কানে পড়তেই জাঙ্কুক দরজার দিকে তাকালো। তে বুকের সাথে দু হাত ভাঁজ করে দরজার সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। ওর দিকে দৃষ্টি স্থির করে ঠোঁটে তাচ্ছিল্যের হাসি ফুটিয়ে রেখেছে। তুমি বলতে চাইছো তুমি আমায় এই ঘরে আনোনি, আমার পোশাক পরিবর্তন করে দাওনি, তাই তো? হ্যাঁ, আমি আপনাকে এনেছি এই ঘরে, আর পোশাকও আমি পরিবর্তন করে দিয়েছি, কিন্তু সবটাই করেছি কেবল নিজের বিবেকবোধ ও মনুষ্যত্ববোধ থেকে, কারণ শত্রু পক্ষের দুর্বলতার শিকার এইতে নেয় না। ঠিক। চাইলে তুমি আমার বুক ছিঁড়ে কলেজাটা বের করে আমার বন্দি প্রাণ পাখিটাকে মুক্তি দিতে পারতে, কিন্তু তুমি তা দেওনি। আমি না নিজে কোনো অন্যায় করি, আর না কারো অন্যায়কে প্রশ্রয় দিই। মিষ্টি কথা বলতে জানো না তুমি? জন্মের পর শ্বশুর শাশুড়ি তোমার মুখে মধু দিতে ভুলে গিয়েছিল, নাকি ইচ্ছে করি ভবিষ্যৎ জামাইয়ের জীবনটাকে তেনা তেনা বানাতে নিম পাতা আর কলার রস মুখে দিয়ে দিয়েছিল? কোনটা, সেটা তাদের থেকে গিয়ে শুনে নিন। জাঙ্কুক তের দিকে এগোতে নিলে তে দুটো খামবন্দি চিঠি জাঙ্কুকের দিকে বাড়িয়ে দিয়ে বলল, দুটো অপশন আপনার দিকে বাড়িয়ে দিলাম, এবার আপনার বিষয় আপনি কি করবেন? জাঙ্কুক খাম দুটোতে হাত দিয়ে অবাক দৃষ্টিতে তাকিয়ে রইল তের দিকে। কিছু জিজ্ঞাসা করতে নিবে তেকে, কিন্তু সে কোনো সুযোগ দিল না। দ্রুত কদমে স্থান ত্যাগ করলো। জাঙ্কুক ছোট খামটা খুলল এবং চিরকুটের মতো কাগজটা প্রথমে মেলল সে। সেখানে লেখা রয়েছে, আপনার পেশা আমার ঘৃণা, এই দুইয়ের দ্বন্দ্ব আমাদের সম্পর্কটাকে সেই শুরু থেকে অন্ধকারের মধ্যে ডুবিয়ে রেখেছে। আপনি হয়তো কাবিননামায় আমাকে নিজ থেকে ডিভোর্সের অধিকার দেননি, কিন্তু ইসলামী শরিয়ত এবং বাংলাদেশের প্রচলিত আইনের মতে একজন নারী যদি প্রমাণ করতে পারে যে তার স্বামী অনবরত পাপ কাজের সাথে জড়িত থাকে, তাহলে সেই নারী উপযুক্ত কারণ দেখিয়ে বিবাহ বিচ্ছেদ চাইতে পারে। আমি সেই পথেই এগিয়েছি। প্রয়োজনীয় কাগজপত্র, ডিভোর্সের সঠিক প্রক্রিয়া সবই সম্পন্ন করেছি। এখন শুধু বাকি আছে দুটি স্বাক্ষর, একটি আপনার ও একটি আমার। আপনি যদি চান তবে আপনার স্বাক্ষর দিয়ে দিন। এই সম্পর্ককে যে অন্ধকারের চাদর নিজ বাহুডারে বন্ধ করে নিয়েছে, তা ভেদ করে যেন কোনো আলো কখনো প্রবেশ করতে না পারে, সব ফাঁক ফোকর আমি বন্ধ করে দিব। এবার সমাপ্তি ঘটবে স্বামী স্ত্রীর মতো পবিত্র ভালোবাসাময় সম্পর্কের জায়গায় একে অপরকে টেক্কা দেওয়ার খেলা। এরপর জাঙ্কুক ডিভোর্সের জন্য তৈরিকৃত কাগজগুলোতে চোখ বুলালো। সব কিছু ঠিকঠাক রয়েছে সেখানে। জাঙ্কুক আর তের দুজনের স্বাক্ষর এই কাগজের সঠিক স্থান দুটিতে পড়লে তাদের বৈবাহিক সম্পর্কের সত্যি বিচ্ছেদ ঘটে যাবে। জাঙ্কুক অপর খামটা অন্য হাতে ধরে রেখেছে, আর ক্রোশ চিহ্নওয়ালা খামটাও কাগজগুলো ছুঁড়ে মারলো মেঝের উপর। অতঃপর জাঙ্কুক বিছানায় গিয়ে বসলো। শরীরের ভেতরটা কেমন হাঁসফাঁস করছে, ওর শান্তি অনুভব হচ্ছে না একটু। কিছুক্ষণ পর জাঙ্কুক দ্বিতীয় খামটা খুললো। সেখানে একটা প্রেগনেন্সির কিট রাখা। কিটটার উপর দুটো লাল দাগ স্পষ্ট দেখতে পারছে জাঙ্কুক, যার অর্থ দাঁড়াচ্ছে এই কিটটা যে নারী সে প্রেগনেন্ট। জাঙ্কুক আরও দেখলো ক্রস খামটার মতো হলো এই খামের ভিতরেও একটা চিঠি রাখা হয়েছে। জাঙ্কুক চিঠিটা মিলে পড়তে শুরু করলো। জাঙ্কুক, এই নামের মালিক যে লোকটা, সে আমার গোছালো জীবনটাকে অগোছালো করে দেওয়া এক ভয়াবহ ঝড়ের মতো, যাকে আমি আমার করে না চাইলেও জগৎ এর সব কিছু আমার কানের কাছে এসে চিৎকার করে বলে, তুমি মানো বা না মানো সে তোমার স্বামী। তোমার শরীরের ভিতর আর একটা ছোট্ট হৃৎপিণ্ডের মালিকের অস্তিত্ব গড়ে উঠছে একটু একটু করে, যা ঠাঁই হয়েছে তোমার গর্বে।
জগৎ জগতের কাছে এখন তুমি তার মা হিসাবে স্বীকৃতি পাবে, আর সে তোমার সন্তান। এই খেলায় এবার তোমার মস্তিষ্ক ক্লান্ত না হলেও মনটা বড্ড ক্লান্ত হয়ে গিয়েছে। এই নিষ্পাপ প্রাণটার তো কোনো দোষ নেই বলুন। ওকে কিভাবে আপনার মতো করে ঘৃণা করব আমি? ওর যেমন একজন উপযুক্ত মায়ের প্রয়োজন, তেমনই একজন উপযুক্ত বাবারও প্রয়োজন। আমি ওকে মা হিসেবে সব রকম আদর, শাসন, ভালোবাসা, স্নেহ দিতে পারলেও ওর বাবার অভাব পূরণ করতে পারবো না কখনো। আমি জানি এই পৃথিবীর বুকে সিঙ্গেল মাদারের অভাব নেই। বর্তমান যুগে এসে দাঁড়িয়ে একজন সন্তানের জন্য মা থাকার পাশাপাশি বাবা না থাকলেও চলবে, এমন যুক্তি বহুজন দাঁড় করাতে পারবে আমার সামনে। কিন্তু সেই যুক্তিগুলোকে মেনে নিলেও আমাদের অনাগত সন্তানকে আপনাকে বাবা ডাকার হক থেকে বঞ্চিত করতে চাই না আমি। স্বামী, আমার অনাগত সন্তানের বাবা, আমাদের দুজনের কথা ভেবে কি এই পেশা থেকে নিজেকে সরিয়ে নেওয়া যাবে না? পারবেন না ক্রিমিনাল লয়ারের পেশা ছেড়ে একটা সাধারণ সৎ কোনো পেশাকে আয়ের মাধ্যম হিসাবে বেছে নিতে? আপনার কাছে তো আমিও আমার অনাগত সন্তান, খুব বেশি কিছু চাইছি না। একটা সুন্দর সংসার হবে, যে সংসারের কর্তা করতে একে অপরের ভালোবাসায় মুগ্ধ থাকবে। আয় সীমিত হলেও সংসারটা সুখের হবে। এই স্বপ্ন তো সব নারীই দেখে বলেন, তবে আমার ক্ষেত্রে কেন এর ব্যতিক্রম হবে? কেন আমার জীবনকে নিয়ে আমি এমন স্বপ্ন দেখতে পারবো না? লিখতে লিখতে ভেতর থেকে লম্বা একটা দীর্ঘশ্বাস বেরিয়ে আসলো। আজ মনের ভেতরটা খুলে আপনাকে দেখালাম। জানি না আমি আপনাকে আদৌ ভালোবাসি কিনা, এও জানি না এই চিঠি পড়ার পর আপনি ঠিক কী পদক্ষেপ নেবেন। তবে আজ এইতে আপনার বউ, আপনার সুইটহার্ট বড্ড আশার স্বপ্ন বুনেছে তার মনের সুই সুতো দিয়ে। এখন আপনি তার স্বপ্নকে কেটে ছিঁড়ে আস্তা করে ছুঁড়ে ফেলবেন, নাকি আদর করে নিজের বুকের মাঝে জড়িয়ে নেবেন, তা কেবল আপনার উপর নির্ভর করছে। আমি অপেক্ষায় থাকব। ঠিকানাটায় একবার চোখ বুলাবেন, যদিও সময় উল্লেখ করেনি, তবুও দিলাম। আজ সারাটা দিন আপনার জন্য, চাইলে আসতে পারেন। জাঙ্কুকের দু চোখ দিয়ে ঝরঝর করে অশ্রুরা ঝরে পড়ছে। তার প্রিয়তম স্ত্রী তাকে ডাকছে আপন করে নেওয়ার জন্য। একদিকে তার পেশা, অপরদিকে তার বউ ও অনাগত সন্তান। কোন দিকটা বেছে নিবে আছে? জাঙ্কুক শব্দ করে নিঃশ্বাস ফেলে দরজার দিকে তাকালো একবার। জাঙ্কুকের দৃষ্টিতে তে ও তার অনাগত সন্তানকে হারানোর ভয় স্পষ্ট দেখা যাচ্ছে। ওর বুকের ভেতরটাতে অস্থিরতারা ঢেউ তুলেছে। জাঙ্কুকের মন যেন চিৎকার করে বলছে, হারতে ঘৃণা করো তুমি, কোনোভাবেই হারকে মেনে নিতে পারো না। এই চিঠিটা পাওয়ার আগে পর্যন্ত তো তেকে উচিত শিক্ষা দেওয়ার জন্য তোমার মস্তিষ্ক আমার সাথে লড়াইয়ে নেমেছিল। এখন তোমার মস্তিষ্ক শীতল হয়ে গিয়েছে। দেখো একটাবার তোমার বউয়ের এত মিষ্টি আবেদনের প্রেক্ষিতে সে জেদ দেখানোর শক্তি হারিয়ে কেমন মিটিয়ে গিয়েছে। তোমার জন্য অপেক্ষা করছে সুন্দর একটা জীবন। তোমার ভালোবাসার মানুষ, প্রিয়তম স্ত্রী, সে ও তোমার অনাগত সন্তান তোমার অপেক্ষায় আছে। এই মিশে হার জিতের খেলায় এমন সুন্দর সম্পর্কটাকে শেষ করো না। জাঙ্কুক পরপরই বসা থেকে উঠে দাঁড়ালো। চোখের পানিটুকু মুছে মেঝের উপরে থাকা ডিভোর্সের কাগজগুলো তুলে নিয়ে রুম থেকে বের হলো। অতঃপর বাসা থেকে বেরিয়ে কাগজগুলো কয়েকশো টুকরো করে আস্ত করে ছুঁড়ে ফেললো। পার্কিং সাইড থেকে গাড়ি নিয়ে বেরিয়ে পড়লো তের দেওয়া ঠিকানার উদ্দেশ্যে। এইদিকে তে বারান্দায় ঝুলানো দোলনায় চুপচাপ বসে আছে, দৃষ্টি চিকচিক করা নদীর পানির উপর স্থির। পাশে একটা ছোট্ট কাঠের টেবিলের উপর দুটো চায়ের কাপ, একটা ওর নিজের জন্য আর একটা জাঙ্কুকের জন্য রয়েছে। একটা ফাঁকা ফুলদানি আর একটা সাধারণ ক্যামেরাও। যদিও চায়ের কাপ দুটোর দিকে লক্ষ্য করলে বোঝা যাচ্ছে অনেক আগেই তা জুড়িয়ে গিয়েছে, কোনো ধোয়া ভাব ওঠার চিহ্ন পর্যন্ত নেই। তের কোলের উপর একটা ডায়েরি রাখা হয়েছে, পুরো ডায়েরিটাই ফাঁকা, একটা শব্দও জায়গা করে নিতে পারেনি এখনো। তে জানে না তার এই আয়োজন আজ রঙে রঙে ভরে জীবন্ত হয়ে যাবে, নাকি এমন সাদা কালোয় মূর্ছা অবস্থাতেই রয়ে যাবে। জাঙ্কুক যদি সত্যি আসে, তবে এই ফাঁকা ফুলদানি রঙিন ফুলেরা ঘর হবে। এই দু কাপে জড়িয়ে যাওয়া চাটুকু ফেলে দিয়ে নতুন করে রোজ ধোয়া ওরা চা পান করা হবে, পাশাপাশি বসে গল্প করা হবে। তখনই রুমের দরজা দিয়ে বেরিয়ে বারান্দায় এসে দাঁড়ালো জাঙ্কুক। চিরচেনা পারফিউমের ঘ্রাণ এসে তের নাকে ধাক্কা লাগলো। ঠোঁটে ফুটে উঠলো তৃপ্তির এক চিলতে হাসি। তে চোখ তুলে তাকালো। জাঙ্কুক তের কাছে এসে হাঁটু গেড়ে বসলো ঠিক ওর পায়ের পাশে মেঝের উপর। নিজের মাথাটা রাখলো ঠিক তের কোলের উপর। তের সর্বশরীর শিরশির করে উঠল। আজ সেই জাঙ্কুককে
নিজের পা জড়িয়ে বসে থাকতে দেখছে, একেবারে ইগোহীন, রাগহীন, ভীষণ শান্ত অবস্থায়। তার সাথে পূর্বের জাঙ্কুকের এক আকাশ পরিমাণ ফারাক রয়েছে। তে ঢোক গিলল, একদম শুকনো সেই ঢোক যা শুকিয়ে আসে, গলাকে ভিজাতে সক্ষম নয়। তের মনে হচ্ছে আজকের এই জাঙ্কুক, এই মানুষটা হলো তার জীবনের আসল পুরুষ, তার ব্যক্তিগত পুরুষ। আর এতদিন ওর সামনে যে থাকতো, দিনের পর দিন যে ওকে স্পর্শ করেছিল গভীরভাবে, যার স্পর্শেতে স্বামীর ভালোবাসা অনুভব করতে পারেনি, সে ছিল মুখোশধারী অন্য কেউ। আজকের এই মানুষটাই ওর স্বামী হওয়ার যোগ্য, এই মানুষটাই ওদের অনাগত সন্তানের যোগ্য পিতা হতে পারবে। এই মানুষটাকে তে খুব ভালো করে ভালোবাসতে পারবে, যে ভালোবাসার মধ্যে কোনো সীমারেখা থাকবে না। তে জাঙ্কুকের মাথায় হাত রাখলো। নিঃশ্বাস ভারী হয়ে এসেছে তের। জাঙ্কুকের দু চোখ বেয়ে উষ্ণ গরম নোনা জল পড়তে ওর বুকের ভেতরটা ধপ করে উঠল। জাঙ্কুক কাঁদছে, এমন শক্ত কঠিন হৃদয়ের মানুষটার দু চোখ নোনা জলে ভেজে গিয়েছে। জাঙ্কুক বলে উঠল, আমার ক্ষমা করে দাও আমার প্রিয়তম স্ত্রী, ও আমাদের অনাগত সন্তানের মা। আজ সব ছেড়ে ছুড়ে এই অমানুষটা এসেছে তোমার কাছে, একটু ঠাঁই দাও তাকে, আপন করে নাও। কসম, মানুষ হয়ে যাব। মনের সব আবর্জনাও আস্থা করে ছুঁড়ে ফেলে দিয়ে এসেছি ডিভোর্স পেপারগুলোর সাথে। তোমাদের ছাড়া বেঁচে থাকা বড্ড দায় হয়ে দাঁড়াবে এই পাগলটার। আমার এই শরীরে আর কখনো কোর্টের কালো পোশাক উঠবে না। তোমাদের ভালোবাসার চাদরে নিজেকে মনকে ঢাকতে চাই। এবার আমার সন্তানের সামনে দাঁড়িয়ে মাথা উঁচু করে বলতে চাই, তার বাবা একজন প্রকৃত মানুষ, একটা পরিষ্কার হৃদয় তার আছে, যে হৃদয়ে তার ও তার মামামের নাম লেখা রয়েছে। ও থেকে যাবে জীবনভর। থাকতে দিবে না আমায় তোমাদের পাশে জীবনভর? বলো না বউ। তের দু চোখ ভিজে উঠেছে। জাঙ্কুক তের কোলের উপর থেকে মাথা তুলে ওর চোখের দিকে তাকালো। তের হাত জোড়া নিজের হাতের মুঠো নিয়ে তাদের ছোট করে চুমুকে দিয়ে বলল, এই রাস্তা ধরে তোমাদের কাছে আসতে আসতে আমি দুটো নাম ঠিক করে রেখেছি জানো। আমাদের মেয়ে হলে তার নাম রাখবো তেকুক, আর ছেলে হলে ভিকুক। সুন্দর না নাম দুটো? আর হ্যাঁ, ব্যবসা হিসেবে একটা রেস্টুরেন্ট খুলবো ভেবেছি। সেখানে সব রকম খাবারের ব্যবস্থা থাকবে, দেশি বিদেশি সব। যারা গরিব অসহায় মানুষ আছেন, সব সময় বড় বড় রেস্টুরেন্ট থেকে কয়েক হাত দূরত্ব বজায় রেখে দাঁড়িয়ে তার বাহ্যিক সৌন্দর্য ভোগ করেন, কেবল তাদের সম্মানের সহিত সপ্তাহে 2 দিন আমার রেস্টুরেন্টে এনে বসিয়ে তাদের পছন্দ অনুযায়ী খাবার খাওয়াবো, যেন কোনো রকম অভিযোগ অভিমান তাদের মনে জমে না থাকে। জাঙ্কুকের কথাগুলো আজ ভীষণ শান্তি দিচ্ছে তেকে। মানুষটা কত সহজে বদলে গিয়েছে। জাঙ্কুক থেমেছে এবার। তের মুখ থেকে স্বস্তি দেওয়ার মতো শব্দ শোনার জন্য জাঙ্কুকের মনটা বেকুল হয়ে উঠেছে। তে বলল, জড়িয়ে ধরবেন না আমাদের? বুকে আগলে নিবেন না? তের এমন কথা শোনা মাত্র জাঙ্কুক উঠে তেকে উঠিয়ে ওকে জড়িয়ে ধরলো শক্ত করে। তের পা মেঝে স্পর্শ করছে না, তেও জাঙ্কুকের গলা জড়িয়ে ধরেছে। নতুন জীবনে সুস্বাগতম জানাই আপনাকে স্বামী। আপনার ভালোবাসায় আপনার বিবি ও সন্তান সিক্ত হওয়ার অপেক্ষায় ছিল বহুদিন ধরে। আমরা দুজনেই আপনাকে ভীষণ ভালোবাসি। কামনা করছি এই ভালোবাসা অক্ষয় থাকুক জীবনভর। জাঙ্কুক ও তে দুজনের ঠোঁটে ফুটে উঠেছে পরিতৃপ্তির হাসি। অতঃপর দুজনের স্বেচ্ছায় একে অপরের সাথে হলো। আস্তে আস্তে একে অপরের প্রতি স্পর্শ গভীর হতে লাগলো। জাঙ্কুক যেন মত্ত হয়ে গেল তের মধ্যে। অবশেষে তে নিজের ইচ্ছায় জাঙ্কুককে নিজের কাছে টেনে নিল, আর জাঙ্কুকও সায় পেয়ে মেতে উঠল আরো। মিলন হলো দুজনের, আর এই গল্পের সমাপ্তি এখানেই। আশা করছি গল্পটি তোমাদের ভালো লেগেছে। আর তোমাদেরকে একটা কথা স্পষ্টভাবে বলে দিচ্ছি, গল্পের মধ্যে বেশি রোমান্টিক মুহূর্ত এবং কথাবার্তা হলে তাহলে ইউটিউব থেকে ভিডিওতে রেস্ট্রিকশন দিয়ে দেয়। তোমরা যারা আমাকে ফলো করো তারা নিশ্চয়ই খেয়াল করেছো, এর আগে আমার 2টো ভিডিও ডিলিট করা হয়েছিল ইউটিউব থেকে। আর আমি চাই না এই ঘটনার পুনরাবৃত্তি হোক, এতে আমার চ্যানেলটি একেবারের জন্য ব্যান করে দিয়ে দেবে ইউটিউব থেকে।